সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু বর্তমান পরিস্থিতি এবং করণীয় দেখার জন্য। এসকেএফ এবং প্রথম আলো নিবেদিত এই অনুষ্ঠানটি আয়োজনের পেছনে আছে বিডি ফিজিশিয়ানস এবং সায়েন্টিফিক পার্টনার এসওরাল এমবিএস। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো ডেঙ্গুর যে প্রাদুর্ভাব আবার দেখা দিয়েছে সেটি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন 6 জন প্রথিতযশা চিকিৎসক, যারা শুধুমাত্র চিকিৎসাই করেন না, তারা বিভিন্ন সময় সমাজকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করেন, গবেষণা করেন, লেখালেখি করেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলে রোগীদেরকে আগে থেকেই সতর্ক করার চেষ্টা করেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এম এ জলিল চৌধুরী, তিনি প্রাক্তন চেয়ারম্যান মেডিসিন ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আকিবুল হক, তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ রিমেটোলজি সোসাইটি। আছেন অধ্যাপক ডাক্তার AHM নাজমুল হাসান, প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আরো আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেস। আছেন অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান মেডিসিন ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আছেন অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন, লাইন ডিরেক্টর, NCDC DGHS। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে আজকের অনুষ্ঠানে যারা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত নামকরা চিকিৎসক, এবং শুধু চিকিৎসকই নন, তারা বিভিন্ন সময় গবেষণা কাজের মধ্যে দিয়ে, শিক্ষকতার মধ্যে দিয়ে বাংলাদেশের যে চিকিৎসা শাস্ত্র এবং এই বিষয়ে যে লেখাপড়া, শিক্ষা ব্যবস্থায় সবকিছুকে উপকৃত করেছেন এবং করে যাচ্ছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটি হচ্ছে ডেঙ্গু। আমরা রোগটিকে ডেঙ্গু বলি, ইংরেজিরা এটিকে ডেঙ্গি বলে। এটি মশা থেকে হয়, এবং এটি কিভাবে হয় এটি সম্পর্কে আমার ধারণা যে আমাদের যারা দর্শক আছেন তারা এরই মধ্যে জানেন, কেননা বেশ কয়েক বছর ধরে আমরা এই সংক্রমণ বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমরা আজকে জানবার চেষ্টা করব যে এই করোনা পরিস্থিতিতে একই সাথে যেহেতু ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব শুরু হয়েছে, আমাদের কি করা উচিত, আমরা কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেব, চিকিৎসার কি ব্যবস্থা থাকতে পারে, এর পাশাপাশি অন্য রোগ হলে কি হবে, অর্থাৎ আমরা যে প্রশ্নগুলি আছে আমাদের মনে সেইগুলির উত্তর খোঁজার চেষ্টা করবো। আমি প্রথমে যেতে চাই অধ্যাপক রোবেদ আমিন আপনার কাছে। আপনি কাজ করছেন এনসিডিসিতে নন কমিউনিকেবল ডিজিজে, এবং আপনি একই সাথে অত্যন্ত প্রথিতযশা একজন ক্লিনিশিয়ান। বর্তমান যে কোভিড মহামারী, এই সময় আবার একই সাথে ডেঙ্গু জ্বর এসেছে। এই অবস্থায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি এবং আমাদের কোথায় ভয় আছে, এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ ডাক্তার তুষার। আমরা মনে হয় গত প্রায় 1 বছর 3 মাস 4 মাসের প্রতি একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে সবাই যাচ্ছি। মহামারী থেকে অতিমারী এবং কোভিড-19 আমি বলবো যে মোটামুটি তৃতীয় ঢেউ বলে, কেউ কেউ দ্বিতীয় ঢেউয়ের এক্সটেনশন বলে, ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর মধ্যে দিয়ে আপনি যেটা বলেছেন আর কি, যে যে সিজনটা আমরা এখন পার করার চেষ্টা করছি, অর্থাৎ জুন থেকে বৃষ্টি এবং বৃষ্টি পরবর্তী সময় আমাদের বাংলাদেশে কিন্তু আরেকটা ভাইরাসের অনেক বেশি প্রকোপ, সেটা ডেঙ্গি। আমি সবসময় ডেঙ্গি বলতে পছন্দ করব, কারণ আমাদের যদি টার্মিনোলজি ঠিক থাকে তাহলে সবচেয়ে ভালো। তো এই ডেঙ্গির ব্যাপারটা আমি বলবো যে আপনারা সকলে জানেন 2000 সালে যখন এটা রিএমার্জেন্স হয় বাংলাদেশে, তারপর থেকে কিন্তু এটাকে নিয়ে বসবাস করতে হচ্ছে। এবং ডেঙ্গি বলা হয় আর কি, কোনো একটা দেশে যদি এন্ট্রি করে সে শুধু এন্ট্রি করে, কোনো এক্সিট হয় না। তো এটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে, এবং এটার সঙ্গে আপনারা জানেন যে কারণ হিউম্যান হচ্ছে একমাত্র রিজার্ভার। সুতরাং এই হিউম্যান যদি সিঙ্গেল রিজার্ভার হয়, এবং আমরা যদি ভেক্টরের কথা চিন্তা করি, আমাদের এডিস যেসব স্পেসিস গুলো আছে, 2 ধরনের স্পেস, এডিস ইজিপ্টি বলেন অথবা অ্যালবোপিক্টাস, এটা কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আছে। সুতরাং যে কোনো ভাবেই হোক আমাদের একটা সাসেপ্টিভ, আমি বলবো যে আমরা সাসেপ্টিবল টু গেট দ্য ডেঙ্গি। এখন কথা হচ্ছে যখন কোনো অতিমারি চলে তখন আরেকটা ভাইরাসের কি হতে পারে, এটা নিয়ে অনেক ধরনের আপনার বিচার বিশ্লেষণ আছে। সেই বিচার বিশ্লেষণে দেখা যায় যে সাধারণত কোনো একটা ভাইরাস প্রিডমিনেট হয় আরেকটা ভাইরাসের ইপিডেমিক পটেনশিয়ালটাকে কমিয়ে দিয়ে। সেক্ষেত্রে আমি বলবো যে কোভিড-19 এখন পর্যন্ত যেভাবে প্রচার করছে, চারিদিকে বিস্তার করছে, সেই হিসাবে অনেক বেশি পরিমাণ ডেঙ্গি আমাদের এখানে এই বছর আক্রান্ত হবে এটা আমরা আশা করছি না। কিন্তু পাশাপাশি আমাদেরকে কিন্তু অ্যালার্মিং থাকতে হচ্ছে, কারণ যে সিজন গুলাতে অনেক বেশি পরিমাণ ভেক্টরের ডেন্সিটি বাড়ে সেই সিজনটা কিন্তু আমরা পার করছি। তো 2021 সালের বর্তমান সময়টাতে আমরা যদি বলি ডেঙ্গি এবং সন্দেহজনক ডেঙ্গি, সেটার অবস্থানটা একটু দেখি। যে আমি গত 24 ঘন্টার হিসাবটা আপনাকে বলতে চাই, এর মধ্যে দেখেন আমাদের প্রায় নতুন রোগী 32 জনের মতো ভর্তি হয়ে গেছে।
ইন্টারেস্টিং ফেনামেনা দেখেন যে ওই 32 জন রোগী কিন্তু ঢাকায় ভর্তি হয়েছে, ঢাকার বাইরে কিন্তু গত 24 ঘন্টা কোনো ভর্তি নেই। আমি বলবো যে আপনি যদি সরকারি বেসরকারি সর্বমোট বর্তমানে সারা দেশে ভর্তির কথা বলেন, তাহলে কিন্তু সারা বাংলাদেশে এখন প্রায় 124 জনের মতো ভর্তি রোগী আছে আমাদের। আমি বলবো যে এই যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু সমস্ত বাংলাদেশ নয়, এটা 41টা সরকারি এবং বেসরকারি হাসপাতালের রিপোর্ট। এই বছরের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমাদের সর্বমোট যদি ভর্তি রোগীর কথা আমি বলি, সেটা হচ্ছে 536 জন। এবং এইমাত্র আমরা বলবো যে এর ভিতরে 412 জনের রিপোর্ট আমরা জানি যারা কিন্তু ভালো হয়ে গেছে। সবচেয়ে ভালো খবরটা হচ্ছে এই জন্য এখন পর্যন্ত এই বছরে কেউ কিন্তু বলতে পারেনি যে মৃত্যু হয়েছে ডেঙ্গির কারণে, যেটা 2019 সালে ডাক্তার তুষার আপনি জানেন আমরা প্রায় প্রায় 200-র মতো মানুষকে ওই সময় হারিয়েছি। এবং যদি অফিসিয়ালি রিপোর্ট 173 ছিল, এটা কিন্তু অনেক আন্ডার রিপোর্টেড বলে অনেকে ধারণা করে নেন। তো এই যে এটা হচ্ছে এটা রিপোর্ট, আমি কিছু পার্সোনাল কমিউনিকেশনের কথা বলি, যে যেহেতু আমরা মাঝে মধ্যে রোগীও দেখি, গতকালকে আমি 2টি ডেঙ্গি পেশেন্টকে দেখে এসেছি এবং চট্টগ্রাম একটা রোগীর কথা আমরা খবর পেয়েছি যে উনি আসলে মারা গিয়েছেন গতকালকে, কিন্তু সেটা এখন পর্যন্ত হাসপাতাল রিপোর্ট করেননি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে। সেজন্য আপনারা এখনো পর্যন্ত বলতে পারছি না। কিন্তু যে সিচুয়েশনটা ছিল, ভদ্র মহিলা প্রেগন্যান্সি ছিলেন এবং তার সিভিয়ার ডেঙ্গি ছিল এবং ব্লিডিং ম্যানিফেস্টেশন ছিল, শকে উনি উপস্থিত হয়েছিলেন। ওরা চেষ্টা করেছে বিভিন্ন লিকুইড দিয়ে, কিন্তু আনফর্চুনেটলি পেশেন্টের মাল্টি অর্গান ফেলিওর হয়ে উনি গত পরশুদিন রাত্রে মারা যান। এটা আমরা খবর পেয়েছি থ্রু পার্সোনাল কমিউনিকেশন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা একেবারে যেন গা ফুলিয়ে দিয়ে না বেরাই, যে যখনই চিন্তা করছি যে কোভিড-19ই থাকবে, আসলে এই সময়ের মধ্যে কিন্তু কোভিড-19 পাশাপাশি ডেঙ্গি হতে পারে, একই সঙ্গে দুটো ডিজিজও হতে পারে এবং সেটা সিভিয়ার আচরণ করতে পারে এবং সেটার কারণে মৃত্যু হতে পারে। অতএব আমাদেরকে ব্যবস্থাগুলা যাতে দুইটা বিষয়টাতেই কেয়ারফুল থাকতে হয় এটা বলা আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যেসব কান্ট্রিতে অনেক বেশি পরিমাণ ডেঙ্গি অথবা ম্যালেরিয়া আছে, কোভিড-19 যতই অতিমারী সংক্রামক হোক না কেন, টেস্ট করার সময় যেন এগুলোকে ডাক্তার সাহেবরা মাথায় রাখেন, এই কথা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ আছে। আমি এখানেই থামি, এই হচ্ছে সংকল্প। আমি শুধু একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তার মানে আপনারা কি সব ডাক্তারদেরকে এই গাইডলাইনই দিচ্ছেন যে জ্বর হলে যেন একই সাথে ডেঙ্গির পরীক্ষাটা করা হয়? অ্যাবসলিউটলি। আমি বলবো যে আমাদের বাংলাদেশে বিভিন্ন স্থান ভেদ করে কিছু জ্বরের প্রকোপ থাকে, যেমন ধরেন হিলি এরিয়াতে আপনারা সকলেই জানেন যে ম্যালেরিয়ার প্রকোপ থাকে, কিন্তু ডেঙ্গির প্রকোপ কিন্তু সব সব জায়গায়। একটা সময় আমরা মহানগরে বলতাম, কিন্তু আপনাদের মনে আছে 2019 সালে আমরা কিন্তু ঠিক এইভাবে কিভাবে কোভিড যেভাবে নিয়ে গেলাম গ্রামে গঞ্জে, ঠিক সে কিভাবে কিন্তু ডেঙ্গিও নিয়ে গিয়েছিলাম। এই জন্য যে কোনো স্থানগুলোতেই কিন্তু আসলে ডেঙ্গির প্রকোপ হতে পারে। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ধন্যবাদ। তাহলে আমরা একটি বিষয় যেন মনে রাখি যে আমরা যদি এখন জ্বরের রোগী পাই, তাহলে শুধু কোভিড কিংবা ফ্লু বা অন্য জ্বরের কথা চিন্তা না করে ডেঙ্গি জ্বরের কথাও চিন্তা করতে হবে এবং ডেঙ্গির পরীক্ষা করাতে হবে। এবার আমি যেতে চাই অধ্যাপক সোহেল মোহাম্মদ আরাফাত আপনার কাছে। আপনি একই সঙ্গে আমার সিনিয়র এবং আমাকে পড়িয়েছেন, ফলে আপনার সঙ্গে আবার দেখা হওয়াটা খুব আনন্দের। এই যে আমরা কোভিড পরিস্থিতির মধ্যে আছি, এর মধ্যে ডেঙ্গি জ্বর হচ্ছে, কোভিড-19 এবং ডেঙ্গি জ্বর একসাথে হতে পারে কিনা, যদি হয় তাহলে ডাক্তাররা কিভাবে এটি শনাক্ত করবেন এবং কিভাবে এটি চিকিৎসা করবেন? অধ্যাপক সোহেল মোহাম্মদ আরাফাত। আরাফাত ভাই কি আছেন? আমরা অপেক্ষা করছি মনে হয়। অধ্যাপক সোহেল মোহাম্মদ আরাফাত, আমরা আবারও প্রশ্নটা করি। সেটি হচ্ছে যে একই সাথে আপনি কিন্তু আমার শিক্ষকও, আপনি আমার সিনিয়রও, আমরা একই সাথে আপনি আমাকে ওয়ার্ডে শিখিয়েছেন হাতে ধরে অনেক কাজ। তাহলে আপনার সঙ্গে আমার দেখা হওয়াটাই খুবই একটা স্মৃতিময় ঘটনা। আমি যেটা জানতে চেয়েছি সেটি হচ্ছে যে একই সাথে যদি ডেঙ্গি জ্বর এবং কোভিড হয়, সেটা হতে পারে কিনা একটি, আর যদি হয় তাহলে চিকিৎসার প্ল্যানটা কিভাবে হবে, ডাক্তাররা কিভাবে এটিকে অ্যাড্রেস করবে? ধন্যবাদ আব্দুল তুষার। আমার তখন মনে পড়ছে আমাদের ফার্স্ট ইয়ারে সেই তোমাদের যখন এন্ট্রি হলো সেই কথাগুলো, যে ওদের যখন প্রোগ্রামগুলো এনজয় করতাম। তুষার খুবই ভালো পারফরমার ছিল। যাই হোক, আমার ফরচুনেট যে আমাদের সাথে আমার ছোট ভাই অনেক ভালো মিডিয়া ব্যক্তিত্ব হয়ে গিয়েছে, তাকে কংগ্রাচুলেশন। সাথে সাথে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে অর্গানাইজ করেছেন আমাকে এখানে ডাকার জন্য। তো অলরেডি আমাদের সদ্য অধ্যাপক রবেদ আমিন কত সুন্দর করে বলে গিয়েছে যে আপনাদের এই ডেঙ্গু পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে কোভিড অতিমারিতে আসলে কি ধরনের একটা আমাদের প্রভাব ফেলতে পারে। তো ডক্টর তুষার, আপনি যেটা বলেছেন যে আসলে এই যে ডেঙ্গি এবং কোভিড,
এটা আসলে ইনফেকশন হওয়াটা অস্বাভাবিক নয়। আমরা যেটা দেখি একটা প্রবলেম হলো কি যে কোভিড-19 কিছু কিছু ফিচার কিন্তু করোনার সাথে ওভারল্যাপ বা ডেঙ্গির সাথে কিন্তু ওভারল্যাপ করে। আমাদের ইউনিভার্সিটি আমরা যে রুগীগুলো দেখছি এবং আমি যখন আমাদের সব অধ্যাপক স্যার যারা জয়েন করেছেন ডক্টর রোবেদ আমিনও নিশ্চয়ই একমত হবেন, এদের অনেকেই কিন্তু থ্রোম্বোসাইটোপেনিয়া বা অনুচক্রিকা বলি বা প্লেটলেট বলি, এদের কিন্তু স্বল্পতা হয়। সো আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখনকার যে সময়, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু মশা ব্রিড করবে, আমাদের বিভিন্ন জায়গায় লার্ভাগুলো গ্রো করছে, ফলে এখন কিন্তু আগের মতো সেই প্লেটলেট কম জিনিসটাকে আমরা ছেড়ে দিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন যে ধরনের রুগী আসুক এই সময়, যে ডক্টর রোবেদ যেমন বলেন, এই মুহূর্তে আমার আন্ডারেও কিন্তু 2জন কোভিড রুগী ভর্তি আছে, সরি এই ডেঙ্গি রুগী ভর্তি আছে। সো ইটস নট, গতবারের মতো না কিন্তু। গতবার কিন্তু আমরা এই সময় কিন্তু আসলে এই পরিমাণ দেখছি অল্প হলেও, ইট ইজ এ সিগনাল, ইট ইজ কামিং আপ। সো ইট মাইট হ্যাপেন যে আগামী হয়তো কয়েক সপ্তাহ বা 1 মাসের ভিতরে এই আমাদের ডেঙ্গিটা অবশ্যই বাড়ার ভালোই সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও বলি একটা প্যান্ডেমিক ভাইরাস আর একটা ভাইরাসকে সাপ্রেস করে, বাট স্টিল ইট ইজ প্রি এক্সিস্টিং আমাদের যে ভাইরাসটা, অবশ্যই এবার মনে আমাদের একটু বেশি কেয়ারফুল হতে হবে। তাহলে আমাদের যেটা সিমটম, যেটা আমরা মনে করি জ্বরের সাথে যেগুলো আমাদের করোনা রোগী ভর্তি হচ্ছেন, তাদের যদি কোনো সময় যে প্লেটলেট আমরা যদি কম দেখি, উল্লেখযোগ্য পরিমাণে কমার টেন্ডেন্সি থাকে, তাহলে আমি মনে করি সতর্ক দৃষ্টি রেখে তাদের ডেঙ্গি ইনফেকশনটা আমাদের রুল আউট করতে হবে। ভেরি সিম্পল টেস্ট আমরা জানি, যেটা আমাদের যে সম্ভব অল্প টাইম সবখানি করা সম্ভব, গ্রামও করা সম্ভব। আমরা NS1 করে এবং আরো কিছু প্যারামিটার আছে, যেমন আমরা বলি হোয়াইট সেল কাউন্টগুলো দেখে আমরা কিন্তু আলাদা করতে পারি। যেটা আমরা নর্মালি যেটা দেখি যে আমাদের কোভিড যে ধরনের আমাদের সেলগুলি এফেক্টেড হয়, এখানে কিছুটা ভিন্নতা আছে। ফলে এই ধরনের কোনো যদি আমাদের ক্লু থাকে ইনভেস্টিগেশনে ব্লাড টেস্ট করে, তাহলে কিন্তু আমরা অবশ্যই ডেঙ্গিটা আমরা কনসিডার করবো। এবং ডেঙ্গি কনসিডার করার জন্য আমরা NS1 যে অ্যান্টিজেনটা করা সম্ভব, অথবা IgM অ্যান্টিবডি করা সম্ভব। যদি আমার ইনফেকশন থাকে, তাহলে আমাদের কিছুটা আমাদের ম্যানেজমেন্ট ইস্যু কমপ্লিকেটেড হয়ে যাবে। কেন কমপ্লিকেটেড হবে? আমরা জানি কোভিড-19 কেসে যখন পেশেন্ট হয়, আমাদের একটা চিকিৎসার যে 3 থেকে 4টা অস্ত্র আমরা ইউজ করি সিভিয়ার কোভিডে: অক্সিজেন, স্টেরয়েড, অ্যানোক্সাপিরিন অ্যান্ড সাম কেসেস রেমডেসিভির এবং ভেরিসিটিনিব, এগুলো আমরা করি। তাহলে করোনার সাথে যখন আমাদের ডেঙ্গি ইনফেকশনটা হবে, তখন আমাদের মূল চ্যালেঞ্জ হয়ে যাবে এই প্লেটলেট, যে আমরা যে অ্যানোক্সাপিরিন, যেখানে করোনাতে আমাদের রুগীর থ্রোম্বোফিলিয়া বলি অথবা রুগীর জমাট বাঁধা রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সিটা বেড়ে যায়, আমরা যেই অ্যানোক্সাপিরিনটা ইউজ করবো, দ্যাট টু বি ভেরি কেয়ারফুল। আমাদের খুব কেয়ারফুল এটা অ্যাড্রেস করতে হবে, কারণ আমরা কিন্তু একটা পর্যায় পর্যন্ত আমাদের তখন করতে হবে যে যে আসলে কোন দিকে আমরা যাবো। আমরা কি করোনার দিকে প্রায়োরিটি দিব নাকি ডেঙ্গি? তবে ব্যালেন্স ক্রিটিক্যাল বলি আমি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যালেন্স দিতে হবে। প্লেটলেট লেভেলটা কতখানি আছে, উই হ্যাভ টু কিপ ক্লোজ আই অন দ্য ডিক্লাইনিং ফেজ অফ প্লেটলেটস। একটা ক্রিটিক্যাল লেভেলকে উই হ্যাভ টু স্টপ দোজ। সেকেন্ড হচ্ছে ফ্লুইড ব্যালেন্স। ফ্লুইড ব্যালেন্সটা ডেঙ্গির সাথে কিন্তু করোনা রোগীর ক্ষেত্রে যতখানি আমরা অ্যাড লেভিটাম ফ্লুইড দিব, করোনাতে ডেঙ্গিতে কিন্তু আমাদের কিছুটা ক্রিটিক্যাল ইস্যু আছে। আমার ধারণা আমাদের সরকারের পক্ষ থেকে ওটা বিভিন্ন লেভেলে ট্রেনিং ম্যানুয়ালের মাধ্যমে সবাই অবহিত যে ফ্লুইড ব্যালেন্সটা আমাদের খুব কেয়ারফুলি অ্যাড্রেস করতে হবে। সো আমার ওভারঅল যেটা চ্যালেঞ্জের জায়গা হলো ফ্লুইড ব্যালেন্স এবং কন্ডিশন অফ দ্য পেশেন্টস অ্যালং উইথ দ্য লেভেলস অফ প্লেটলেটস, এইটা দেখে আমাদের করতে হতো। স্টেরয়েডের যে ব্যাপারটা আছে, আমরা কিন্তু স্টেরয়েড কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো, আমরা কিন্তু ট্র্যাডিশনালি ডেঙ্গিতে স্টেরয়েড ইউজ করা যাবে না, বা আমরা করি না, যাবে না তা না, ইটস নট ইন্ডিকেটেড, এভিডেন্স বেসড না। বাট ফর কোভিড-19 যারা সিভিয়ার হবেন, উই হ্যাভ টু চেক দ্য ব্যালেন্স, যে হুইচ উই হ্যাভ টু অ্যাড্রেস। যেমন আমাদের কোভিডে হলো সিরিয়াস কোভিড, তাদের বেলায় কিন্তু গেম চেঞ্জার হচ্ছে স্টেরয়েডস ফর আস, আমাদের এটা বলবো এভিডেন্স বেসড। ফলে যতই আমরা ডেঙ্গি হোক, যদি সিভিয়ার কোভিড হয়, উই হ্যাভ টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ স্টেরয়েড টু ওভারকাম দ্য ডেঞ্জার অফ দ্য পেশেন্ট। সো আমার মনে হয় এই 3-4টা পয়েন্ট যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কোভিড দুটো একসাথে হলেও আমরা কিন্তু ম্যানেজ করতে পারি ইফেক্টিভলি। তো কিন্তু এই ক্ষেত্রে আমরা যারা ফিজিশিয়ান, যারা আমরা দেখবেন, তাদের কিন্তু দুইটা জিনিসের প্রতি সতর্ক দৃষ্টি এবং মনিটরিংটা খুব কেয়ারফুল হতে হবে, এবং ফ্রিকোয়েন্সি অফ ইনভেস্টিগেশনটা হয়তো স্পেশালি প্লেটলেটস এবং হিমাটোক্রিটস, এটা আমাদের খুব ক্লোজলি মনিটর করতে হবে। দেন আমাদের ডেঙ্গি যে দুইটা আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে, যেটা বলেন ডক্টর প্রফেসর রোবেদ আমিন, যে চিটাগাঙ্গে যে ভদ্রমহিলা আনফর্চুনেটলি সাকাম করছে ডেঙ্গিতে শকে, তাদের ফ্লুইড ব্যালেন্সটা কিন্তু আমাদের ওদের জন্য মাস্ট। ফলে ফ্লুইডটা আমাদের সেই ক্রিটিক্যাল জন্য হিমাটোক্রিট ভ্যালু
প্লেটলেস আমরা খুব ক্লোজলি মনিটর করবো, ফ্লুইড ব্যালেন্স দিব, প্লেটলেট উপর ডিপেন্ড করে কোনো ব্লিডিং যেন নাকি উই হ্যাভ টু কন্টিনিউ এনক্সাপেরিন সব লো মলিকুলার অথবা ব্লাড থিনার যেগুলো আমাদের সেটা কন্টিনিউ করবো। অ্যান্ড ইন সাম কেসেস আমরা আরো স্পেসিফিক ওষুধ ব্যবহার করতে পারি। ধন্যবাদ ডক্টর তুষার। ধন্যবাদ ডক্টর সোহেল মাহমুদ আরাফাত। এখান থেকে আমরা যে মূল একটি বার্তা পেলাম সেটি হচ্ছে যে যদি ডেঙ্গি এবং করোনা একই সঙ্গে কোনো রোগী আক্রান্ত হয়ে যান, যেটি রেয়ার কিন্তু হতেই পারে, এইসব ক্ষেত্রে মূল যে সূত্র সেটি হচ্ছে মনিটরিং করতে হবে, অত্যন্ত ক্লোজ মনিটরিং করতে হবে এবং বেশি মনোযোগ রাখতে হবে প্লেটলেট কি কমে যাচ্ছে নাকি বাড়ছে এই দিকে, এবং পাশাপাশি ফ্লুইড কোনো কারণে ব্যালেন্স মেনটেন হচ্ছে নাকি না, অথবা ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে কিনা। এই দুটি বিষয় অত্যন্ত ক্লোজ মনিটরিং করতে হবে এবং রোগের যে তীব্রতা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং এখানে একটা ব্যালেন্স করতে হবে। সোজা বিষয় হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ করতে হবে, যেদিকে রোগী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই দিকে বেশি মনোযোগ দিতে হবে। এই কথাটি অধ্যাপক আরাফাত বললেন। সেক্ষেত্রে যদি প্লেটলেট কমতে থাকে তখন এই লো মলিকুলার হেপারিন ডিসকন্টিনিউ করতে হবে, আর যখন প্লেটলেট কমবে না বা যখন এটি কোনো ক্রিটিক্যাল ভ্যালুতে চলে যাবে না সেই সময় আবার চিন্তা করা যাবে যে এনক্সোপেরিন ব্যবহার করা যাবে কিনা। স্টেরয়েডের ব্যাপারেও একই কথাই তিনি বলেছেন যে এটি বিবেচনা করতে হবে কোমরবিডিটির উপরে এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, জ্বর বা করোনার যে তীব্রতা এটির উপর ভিত্তি করে স্টেরয়েড দেবেন কি দেবেন না এই সিদ্ধান্তটা ডাক্তারদের নিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ডাক্তারের যে ডিসক্রিপশন এবং ডাক্তারের যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া এটি অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে করতে হবে। ধন্যবাদ ডক্টর সোহেল মাহমুদ আরাফাত, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আমরা এবার যে আজকের অতিথির কাছে যেতে চাই তিনি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটওয়ারি। আপনি ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করেন এবং আপনি সেই বিষয়ে একজন বিশেষজ্ঞ। ডেঙ্গি জ্বরের যে ঐতিহাসিক প্রেক্ষাপট এটি একটু আমাদেরকে বলবেন। ডেঙ্গি ছাড়াও পারিপার্শ্বিক যে ভাইরাল আরো অসুখ হতে পারে এটি নিয়েও একটু বলবেন। আর আমরা জানতে চাই যে ডেঙ্গি জ্বরের ভেক্টর এবং এই যে রিজার্ভয়ের এই বিষয়টি নিয়ে আসলে আমাদের ধারণা খুবই কম। আমরা ভাবি যে এটা আসলে মশা মেরে ফেললেই হবে, অর্থাৎ এই যে বাইরে স্প্রে করলে, বিশেষ করে রাস্তাঘাটে অনেক স্প্রে দিলে আমরা ভাবি যে এডিস মশা মরে যাবে এবং আমাদের ডেঙ্গি হবে না। এই কিছু ভুল ধারণা আমাদের আছে। এই বিষয়গুলি সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলবেন, ভেক্টর কন্ট্রোল বিশেষ করে যে কিভাবে করা উচিত, ডেঙ্গি জ্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, পারিপার্শ্বিক অন্যান্য ভাইরাল রোগ এবং ভেক্টর কন্ট্রোল, এই বিষয়ে আমরা এখন জানবো ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটওয়ারি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটওয়ারি। ধন্যবাদ আব্দুল তুষারকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে সারা পৃথিবীতে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে বিশেষভাবে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নে ডেঙ্গি জ্বরের প্রাদুর্ভাবটা বেশি। এতে করে প্রায় হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য গ্লোব ইজ সাসেপ্টেবল টু ডেভেলপ ডেঙ্গি, এবং এটা দেখা গেছে প্রায় 128টি কান্ট্রিতে এই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব আছে এবং বছরে প্রায় 22,000 লোক কিন্তু এই ডেঙ্গি জ্বরে কিন্তু মারা যাচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি, আমরা যদি ব্যাক টু 1964, তখন ঢাকা ফিভার বলে একটা জ্বরের প্রাদুর্ভাব হয়েছিল। পরে দেখা গেল সেটা কিন্তু ডিউ টু দিস ডেঙ্গি ফিভার, এবং এরপরে কিছু স্পোরেডিক ফিভার কিন্তু মাঝে মাঝে হয়েছে কিন্তু অল্প বেশি রিপোর্টেড না। কিন্তু ফ্রম 2000 যখন আমাদের আবার নতুন করে এপিডেমিক শুরু হলো তখনই কিন্তু এটা নোটিশে আসলো যে 2000 থেকে তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 2018 গিয়ে আবার এখানে আবার একটু প্রাদুর্ভাব দেখা গেল 2019-এ। এখানে এর ভিতরে দুটো পিক ছিল 2002-তে এবং 2016-তে, এখানে পিক, এবং 2000 সবচেয়ে বেশি লোক কিন্তু মারা যায়। যেহেতু তখন একটা এপিডেমিক আকারে শুরু হওয়াতে তখন কিন্তু আমাদের প্রিপেয়ারনেস তেমন ছিল না, এবং তখন আমরা দেখেছি যে প্লাজমা সেপারেটর, প্ল্যাটিলেট কনসেন্ট্রেটর এগুলো দেওয়ার ব্যাপারে তখন খুব হইচই হয়ে গেছে, এবং তখনই কিন্তু আসলে প্রাদুর্ভাবটা বেশি। এবং এই প্রাদুর্ভাবের সাথে সাথে ডেঙ্গির যে সিরোটাইপ গুলো আছে, আমরা জানি ডেঙ্গির 4টা সিরোটাইপ আছে, ডেন 1, 2, 3, 4। ডেন সাধারণত 2002-এর আগ পর্যন্ত ডেন 3টাই বেশি ছিল, তারপরে আপ টু 2016 পর্যন্ত ডেন 1, 2 এবং 1 ছিল। 16 পরে গিয়ে দেখা যাচ্ছে যে ডেন 3-র প্রাদুর্ভাবটা খুব বেশি, এবং 2019-এ এটাই কিন্তু মেইন কারণ হিসেবে দাঁড়ায়। এখানে ডক্টর ওবেদ আমিন খুব সুন্দর করে বলেছেন
যে এই সাধারণত একটা সিরোটাইপে ইনফেকশন হওয়ার পরে তার বিরুদ্ধে কিছুটা বডি ইমিউনিটি ডেভেলপ করে, কিন্তু সাবসিকুয়েন্টলি অন্য সিরোটাইপ দিয়ে যদি ইনফেকশন হয় তখন কিন্তু সেটা ইমিউন রেসপন্সের জন্য, ডিসরেগুলেটেড ইমিউন রেসপন্সের জন্য সিভিয়ারিটিটা বেড়ে যায়। এবং এই পেশেন্ট গুলো সাধারণত ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গি শক সিনড্রোমে চলে যায়। এবং আমাদের এই যে ভেক্টরের যে কথাটা আমরা জানি যে এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস, এই যে এডিস ইজিপ্টি সাধারণত আমাদের ঢাকাতে ইন অ্যান্ড অ্যারাউন্ড ক্যাপিটাল সিটিতে কিন্তু ইজিপ্টির প্রাদুর্ভাব অনেক বেশি, আর অ্যালবোপিক্টাসের সাধারণত পেরিফেরিতে। কিন্তু আমাদের জন্য আমরা দেখি যে এই ডেঙ্গি ইনফেকশনটা ইনফ্লুয়েন্স বাই দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জিওগ্রাফিক্যাল লোকেশন, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ এবং প্ল্যান্ট আরবানাইজেশন। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং এই এডিস মসকুইটো সাধারণত আমরা দেখি যে কোথায় বেশি এটা জন্ম লাভ করে, যে কোনো অ্যাবান্ডন ওয়াটারি প্লেস, যেখানে ড্রেনেজ সিস্টেমে হতে পারে, কোকোনাট শেলে হতে পারে, স্পয়েল টায়ারে হতে পারে, ব্লক ওয়াটারে হতে পারে, ফ্লাওয়ার পটে হতে পারে, যখন পানি অনেকদিন থেকে আপনার সংরক্ষিত থাকে, সে সমস্ত জায়গাতেই কিন্তু এডিস মসকুইটোর প্রাদুর্ভাবটা বেশি। এখন আনপ্ল্যান্ড আরবানাইজেশনের জন্য আমরা কি দেখি যে ইভেন এখন এই কোভিড সিচুয়েশনে আমাদের যে কনস্ট্রাকশন যে ওয়ার্ড গুলো আছে এবং আমাদের যে বাস স্টেশন গুলো আছে সেখানেও কিন্তু প্রচুর আপনার এডিস মসকুইটোর এখানে প্রাদুর্ভাবের ব্রিডিং প্লেস হিসাবে কাজ করতেছে। তো সেই জন্য আমাদের এই জিনিসটিকে খেয়াল করতে হবে। বাংলাদেশে যে আউটব্রেকটা হয়েছে সেটা ইন দ্য ইয়ার 2019 কিন্তু সবচেয়ে হাইয়েস্ট, এবং টোটাল কেস রিপোর্টেড যেটা হসপিটালে ভর্তি হয়েছিল প্রায় 1,01,354। কিন্তু এর আগের 19 বছরে 2000 থেকে 2018 পর্যন্ত ছিল 50,674। তাহলে 2019 কিন্তু একটা বিশাল প্রাদুর্ভাব দেখা গিয়েছে, এবং সেখানে ডেথ সেভাবে বেশি ছিল। তার আগের বছরে আমরা সেখানে দেখি যে ডেঙ্গির আরেকটা এডিস ইজিপ্টি মসকুইটো আমাদের সাথে সাথে চিকেনগুনিয়া এবং আমাদের জিকা ভাইরাস ইনফেকশন এগুলো ছড়িয়ে থাকে। হঠাৎ করে আমরা দেখলাম যে 2018 তখন কিন্তু চিকেনগুনিয়ার প্রাদুর্ভাবটা অনেক বেশি, এবং এখানে সাধারণত 2017 এবং প্রায় 14,000-এর কাছাকাছি চিকেনগুনিয়া কেস কিন্তু রিপোর্টেড, যেটা তখন ডেঙ্গির চেয়েও অনেক বেশি 4 টাইমস হায়ার ছিল। তো সেই জন্য আমাদেরকে এই সাথে সাথে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং রাইজ অফ এভারেজ টেম্পারেচার ওয়াজ লিঙ্ক টু দ্য ইনক্রিজ ইনসিডেন্স অফ ডেঙ্গি ইনফেকশন। আমরা দেখি যে এই যে মনসুন পিরিয়ডে সবচেয়ে বেশি আপনার ইনফেকশনটা হয়ে থাকে, বিশেষভাবে জুলাই। এখানে সাধারণত মনসুন আমাদের শুরু হয় এট দ্য এন্ড অফ মে টু সেপ্টেম্বর, কিন্তু এখানে ডেন্সিটি অফ দ্য এডিস পপুলেশনটা অনেক সময় খুব বেশি পাওয়া গিয়েছে আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে। তা আমাদের এই মনসুন পিরিয়ডে বিশেষভাবে জুলাই টু অক্টোবরে এখানে কিন্তু এই পিরিয়ডটা কিন্তু খুব ডেঞ্জারাস ফর ডেঙ্গি ইনফেকশন। এবং অগাস্টে দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জে টেম্পারেচারটা খুব বেশি থাকে, সেই জন্য অগাস্টে ডেঙ্গি ইনফেকশনটা কিন্তু খুব বেশি হয়ে থাকে। তো সেই জন্য এই ভেক্টর কন্ট্রোলটা শুধু অলসো ইম্পর্টেন্ট। এই ভেক্টর কন্ট্রোলের সাথে আসলে নির্ভর করবে পাবলিক হেলথ স্পেশালিস্ট, প্লাস হচ্ছে সিটি কর্পোরেশন গুলোকে এখানে আগিয়ে আসতে হবে। আমাদের সিটি কর্পোরেশন গুলো অনেক সময় ড্রাইভ নেয়, কিন্তু সেটা কিন্তু খুব পারফেক্ট ড্রাইভ না। বিশেষভাবে বাসার আশেপাশে ক্লিন করা, এটা কিন্তু সব নাগরিকের কিন্তু দায়িত্ব। ড্রেনেজ সিস্টেম গুলো আছে এগুলো কিন্তু ওয়াটার লগিং হয়ে আছে। Water logging as an important source for breeding place of Aedes mosquito, সেই জিনিসগুলোকে আমাদেরকে এখানে অ্যাড্রেস করতে হবে। সেই জন্য একটা সম্মিলিত এখানে একটা ব্যবস্থা নেওয়াটা দরকার। সেটা পাবলিক হেলথ স্পেশালিস্ট থেকে শুরু করে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সবাইকে সেখানে আগাতে হবে, এবং এপিডেমিওলজিস্ট এবং এন্টোমোলজিস্ট তো এখানে দেখতে হবে যে এখানে এই যে এডিস মসকুইটো যেগুলো বাড়ছে সেগুলোকে আপনাকে এলিমিনেশনের ওয়েটা কি। এটা কি শুধু স্প্রে করে কি হবে, নাকি এখানে অন্য কোনো ন্যাচারাল সোর্স, যেমন অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু মাছ আছে, গাপ্পি মাছ বলেন, যেগুলো সাধারণত এডিস মসকুইটো গুলোকে খেয়ে ফেলে। তো সেই ধরনের ন্যাচারাল প্রসেসে অথবা জেনেটিক কোনো এর মাধ্যমে চেঞ্জ করার মাধ্যমে এদেরকে ইনফেক্টিভিটি কমানো যায় কিনা, এই জিনিসটাকে এখন
আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমাদের এখানে সিরো প্রিভিলেন্সটা কোন গ্রুপটা এখানে বেশি হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে অ্যাড্রেস করতে পারলে সম্মিলিতভাবে, তাহলে হয়তো আমাদের পাবলিক হেলথ মেজারগুলো নেওয়াটা খুব ইজি হবে। তো সেই জন্য আপনাকে আপনার মাধ্যমে সাধারণত আমরা সবাইকে বলতে চাচ্ছি যে ডেঙ্গি কন্ট্রোল করার জন্য এটা একটা সম্মিলিত ইফেক্ট, এবং সেখানে আমাদের গভর্নমেন্ট পলিসি, সিটি কর্পোরেশন, পাবলিক হেলথ স্পেশালিস্ট এবং ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস গুলো সেখানে বাড়াতে হবে। তারপরে আমাদের ডাক্তারদেরকে ওরিয়েন্টেড করতে হবে যে এই সময় যদি আপনার এই কোভিড মহামারীতেও যদি আমরা যে কথা সোহেল মোহাম্মদ আরাফাত বলে গেলেন, যদি প্ল্যাটিলেট কাউন্ট কমতে থাকে, 4-5 দিন পরে যখন জ্বর কমে যাচ্ছে অথচ র্যাশ অ্যাপিয়ার করতেছে, সেখানে ফ্লুইড লিকেজ হচ্ছে কিনা, কোনো হ্যামোরেজ হচ্ছে কিনা, এই ব্যাপারে আমাদেরকে হাই ডিগ্রি অফ সাসপিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ ফর ট্রিটমেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। তো এই সম্মিলিত চেষ্টার মাধ্যমে যদি আমরা আগাতে পারি, তাহলে আমরা এই কোভিড মহামারীতেও আমরা ডেঙ্গিকে নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে এবং সকলকে। ধন্যবাদ অধ্যাপক ইসমাইল পাটোয়ারী। যে বিষয়টি আমাদেরকে বারবার মনে রাখতে হবে সেটি হচ্ছে যে ডেঙ্গি ওষুধ দিয়ে বা চিকিৎসা করে নিয়ন্ত্রণের বিষয় নয়, আমাদেরকে ভেক্টর কন্ট্রোল করতে হবে, এবং ভেক্টর কন্ট্রোল করার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশন কিংবা কর্তৃপক্ষের ঔষধ ছিটানোর উপর অপেক্ষা করলে চলবে না। আমরা আমাদের বাড়ি ঘরের আশেপাশে যেন পরিষ্কার রাখি, কোথাও যেন আমরা পানি জমে থাকে এরকম কোনো পাত্র, গর্ত, পানি জমার মতো কোনো ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি, এই বিষয়গুলি যেন আমরা ফেলে না রাখি। বিশেষ করে শহরাঞ্চলে প্রচুর এয়ার কুলার আছে, এবং এই এয়ার কুলারের যে পানি এবং পানি যে আধার থাকে সেখানে পানি জমে থাকে, অনেক এয়ার কুলারের ভেতরে পানি জমে থাকে, এবং এই এডিস মশা কিন্তু ঘরের ভেতরে কামড়ায়। ফলে মনে রাখতে হবে যে আমাদের ঘর যদি আমরা পরিষ্কার রাখতে না পারি, আমরা এডিসের হাত থেকে রক্ষা পাবো না, এবং নিজেদের দায় দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যে কোনো এই ধরনের সংক্রামক ব্যাধির চিকিৎসা হচ্ছে একটি শেষ ধাপ। প্রথম ধাপ হচ্ছে সংক্রামক ব্যাধিকে নিয়ন্ত্রণ করতে হয়, ভেক্টরকে কন্ট্রোল করতে হয়, এবং ট্রান্সমিশনকে বাধা দিতে হয়। অর্থাৎ আমার রোগ যদি হয় আমি যেন আরেকজনকে না ছড়াই, আর যার মাধ্যমে রোগ ছড়াচ্ছে তাকে যেন আমি বাধা দিই। ফলে মশাকে নিয়ন্ত্রণ করার উপায় কিন্তু মশার জন্ম নিয়ন্ত্রণ করা। কোটি কোটি মশা তৈরি হলে আপনি কত কোটি কোটি লিটার ওষুধ দিবেন। ফলে আমাদেরকে আজকে আবারও মনে করিয়ে দিয়েছেন এই দায়িত্বটি যে আমাদেরকে মশা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে হবে, মশার জন্মস্থানে হাত দিতে হবে যাতে মশা না জন্মায়। এবার আমরা পরবর্তী অতিথির কাছে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এইচ এম নাজমুল হাসান। ইনভেস্টিগেশন একটা বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে যে অনেক রোগী যখন হয়ে যায় তখন ল্যাবরেটরির উপর চাপ সৃষ্টি হয়, আর এখন যেহেতু করোনা আছে ল্যাবরেটরিতে প্রচুর টেস্ট করোনা রোগীদেরও করতে হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে আমরা যদি ডেঙ্গি সন্দেহ করি কিভাবে ইনভেস্টিগেশন করব, এবং ডায়াগনস্টিক যে পিটফল গুলি আছে বা ডায়াগনস্টিক যে ডাইলেমা গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। এই ফাঁকে আমি আরেকবার জানিয়ে দিই যে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন এসকেএফ এবং প্রথম আলো এটি নিবেদন করছে, বিডি ফিজিশিয়ানস এটির আয়োজন করেছে, এবং ইজোরাল এমিউপিএস এর সৌজন্যে এটি বলা হয়েছে যে এটা বাংলাদেশের একমাত্র জার্মান প্রযুক্তির ঔষধ। মূল কাজ কি করে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা লেখাই আছে এখানে আমাদের ইয়েতে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া একা একা ঔষধ খাওয়া যাবে না। যে রোগী আপনার হোক না কেন, আপনি কোনো ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। আমরা ডাক্তার এইচ এম নাজমুল হাসানের জন্য অপেক্ষা করছি। আমরা জানতে চাই যে ইনভেস্টিগেশনের যে সমস্যাগুলি তৈরি হচ্ছে, বিশেষ করে অধিক চাপ, অনেক বেশি ইনভেস্টিগেশন করতে হচ্ছে, রোগীদের উপর আর্থিক চাপও আছে, এবং ডাক্তারদেরও অনেক ইনভেস্টিগেশন দেখতে হচ্ছে, ইন্টারপ্রেট করতে হচ্ছে। সেক্ষেত্রে এই ডায়াগনস্টিক যে পিটফলগুলি আছে, অনেক ক্ষেত্রে ইনভেস্টিগেশন ইন্টারপ্রেট করার ক্ষেত্রেও অনেকে অসুবিধা বোধ করেন বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এই বিষয়গুলি আমরা কিভাবে অ্যাড্রেস করব? অধ্যাপক নাজমুল হাসান। আজকে আবহাওয়া বেশ আমাদের সঙ্গে সহায়তা করছে না, ফলে বিভিন্ন জায়গাতে নেট কানেকশনের অসুবিধা হচ্ছে। এই প্রশ্নটির জন্য আমরা আমাদের অতিথির উপস্থিতির জন্য অপেক্ষা করছি। তাহলে অতিথি আসবার আগে আমরা আরেকজন অতিথির কাছে যাওয়ার চেষ্টা করি।
অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক আছেন আমাদের সঙ্গে। ডেঙ্গি জ্বরে জীবন নাশের যে একটা সম্ভাবনা থেকে যায়, আবার করোনাতেও জীবন নাশের সম্ভাবনা আছে। লাইফ থ্রেটেনিং কন্ডিশন আমরা কখন ভাববো? যদি ডেঙ্গি হয় আমরা কখন রোগীকে ভাববো যে রোগীর লাইফ থ্রেটেন্ড হচ্ছে, এবং এইসব ক্ষেত্রে আমাদের কি ধরনের ব্যবস্থা ইমিডিয়েটলি নেওয়া উচিত? অনেক ধন্যবাদ। এটা একটা, আমি বলবো যে এই মুহূর্তের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ইস্যু, কারণ আমাদের আগামী কয়েকটা মাস হচ্ছে ডেঙ্গির প্রাদুর্ভাবের সময়। আর এটাও ঠিক যে এখন আমরা তৃতীয় তরঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কবে স্তীমিত হবে তা আমরা এখনো ঠিক জানি না, বুঝতে পারছি না। তা সবকিছু মিলিয়ে আমি বলবো যে এখন চিকিৎসকদের এই দুটা ইনফেকশনকে, চিকিৎসক না সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থারই এই দুটা ইনফেকশনকে নিয়ন্ত্রণ করা এবং রোগীদের চিকিৎসা করা, দুটাই দায়িত্ব গ্রহণ করতে হবে। কখনো কখনো এই প্রশ্ন আসবে যে এটা এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে কিনা। কোনো কোনো ক্ষেত্রে এই ডিফারেন্সিয়েট করাটা একটু কঠিন হতে পারে, কারণ আসলে জ্বর, মাথা ব্যথা, পেটে ব্যথা এই তিনটা কিন্তু এই দুই রোগেই হতে পারে, কাজেই কোনো কোনো ক্ষেত্রে কনফিউশন হতেও পারে। এখন আমি বলবো যে আসলে আমাদের যাদের মানে আমাদের এই দুটার কিন্তু যে মারাত্মক বা জটিল পরিস্থিতি, মানে যেই পথ দিয়ে রোগীর মৃত্যু হতে পারে, সেই পথটা কিন্তু সৌভাগ্যক্রমে দুই রোগে ভিন্ন রকম। যেমন আমরা যদি বলি কোভিড-19 মৃত্যুর প্রধান দুয়ারটা হচ্ছে ফুসফুস, তার মানে শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়া, যেটা আমরা মোটামুটি তার প্রথম পূর্বাভাসটাই পাই আমাদের পালস অক্সিমিটার দিয়ে, একটা আমাদের অক্সিজেন স্যাচুরেশন মাপার মধ্য দিয়ে। কাজেই যদি কারো অক্সিজেন স্যাচুরেশন কমে, আমরা মনে করতে পারি যে হ্যাঁ, এই কোভিডের রোগী খারাপের দিকে যাচ্ছেন। তার পাশাপাশি কাশি, শ্বাসকষ্ট এগুলো আসলে কোভিড খারাপ হওয়ার কতগুলো পূর্বাভাস আমাদেরকে দিতে পারে। কাজেই যাদের শ্বাসতন্ত্র প্রধানত আক্রান্ত, তাদের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটা কোভিড জনিত জটিলতার সম্ভাবনা এই রোগীর দিকে বেশি। আর ওদিকে ডেঙ্গুতে কিন্তু ভিন্ন। ডেঙ্গুতে হচ্ছে প্রেশার কমে যাওয়া, আমরা বলি যে প্লাজমা এক্সট্রাভেসেশন, যার জন্য পেট ফুলে যাওয়া বা পা ফুলে যাওয়া, এগুলো হচ্ছে একটা দিক। আর আরেকটা হচ্ছে রক্তক্ষরণ। তার মানে আমরা জটিলতার স্পেকট্রাম কিন্তু কিছুটা ভিন্ন, কাজে আমাদের এই দুটাকে তফাৎ করা আমাদের জন্য কঠিন হবে না। আমরা এটাও জানি যে যখন একজন কোভিড-19 রোগী যখন জটিল আকার ধারণ করেন, তখন আমাদের প্রধান চিকিৎসা হচ্ছে সেই ক্ষেত্রে অক্সিজেন, এবং তার সাথে আমরা কখনো কখনো ডেক্সামেথাসোন দেব। যেমন অক্সিজেন কম হলে আমরা সবাইকেই ডেক্সামেথাসোন দিয়ে থাকি। আমরা রক্ত তরল করার ওষুধ, যেমন আমরা এই মানে এনক্সাপারিন ইনজেকশনও কখনো কখনো দিয়ে থাকি। এছাড়া আরও কিছু ওষুধের দেওয়ার স্কোপ আছে, যেমন রেমডেসিভির, বারিসিটনিব, এইসবও দেওয়ার কিছু ক্ষেত্রে স্কোপ বা প্রয়োজন হতে পারে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে অক্সিজেন দিতে হবে, এবং অক্সিজেন যদি সাধারণ স্বাভাবিক পদ্ধতি যদি ঠিক না হয়, তাহলে আমাদের রিব্রিদার মাস্ক, তারপরে হাই ফ্লো নেজাল ক্যানুলা, সিপ্যাপ এবং আলটিমেটলি ভেন্টিলেশন, এগুলি দিয়ে আমাদের রোগীর প্রাণ রক্ষার জন্য আমাদের ওই রাস্তাতে হাঁটতে হবে। আবার ওদিকে যদি একজন ডেঙ্গুর রোগী যদি মৃত্যুর দিকে ধাবিত হন, আমি আগেই বলেছি তার হচ্ছে প্লাজমা এক্সট্রাভেসেশন, যার জন্য ফুলে যাচ্ছে, অথবা তার প্রেশারটা কমে যাচ্ছে, অথবা রক্তক্ষরণ হচ্ছে। তা এই ক্ষেত্রে আমাদের রাস্তাটা ভিন্ন, এবং এখানে যদি রক্তক্ষরণের একটা সাবগ্রুপ বাদ দিয়ে বাকি সবার জন্য কিন্তু আমাদের সেখানে ইলেকট্রোলাইট সমৃদ্ধ ফ্লুইড শিরার মধ্যে দিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের প্রধান চিকিৎসা। সেই ফ্লুইডের কিন্তু আবার তীব্র করোনাতে তার এমন কোনো বিরাট ভূমিকা নাই। কাজে এখানে আমাদের ফ্লুইড দিতে হবে অত্যন্ত মাপা ভঙ্গিতে, প্রয়োজনে বাড়াতে হবে, প্রয়োজনে কমাতে হবে। এই জিনিসগুলো ঠিক মতো আমাদের মেজারমেন্টের মধ্যে রাখতে হবে। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ওই অক্সিজেন বা আমার রিব্রিদার মাস্ক অথবা হাই ফ্লো নেজাল ক্যানুলা, এগুলোর প্রয়োজন অত্যন্ত বিরল, খুবই বিরল। কখনোই হবে না সে কথা বলবো না, কিন্তু অত্যন্ত বিরল। তার মানে আমি বলতে পারি যে আমাদের তীব্র ডেঙ্গু বা তীব্র কোভিড দুইটারই তীব্রতার লক্ষণগুলো ভিন্ন এবং চিকিৎসাও ভিন্ন। কাজেই এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। আর আরেকটা প্রশ্ন অবশ্য এই প্রসঙ্গে আগে এসেছিল যে দুটো একসাথে হতে পারে কিনা। দুটো একসাথে হওয়ার কিন্তু গত বছর বেশ কিছু রিপোর্ট হয়েছিল, এমনকি বাংলাদেশ থেকেও একটা আন্তর্জাতিক জার্নালে চট্টগ্রাম থেকে পাবলিশড হয়েছিল, পাকিস্তান থেকে ছিল, ব্রাজিল থেকে ছিল। এরকম একটা ধারণাও একসময় প্রকাশিত হয়েছিল
যে এগুলোর একটা ইনফেকশন আরেকটা ইনফেকশনের তীব্রতা বাড়াতে পারে, কিন্তু পরবর্তী যে কেস রিপোর্ট বা সিরিজ সেগুলো তার কোনো প্রমাণ দেয়নি যে একটা আরেকটাকে বাড়াতে পারে। আমি বলবো যে একটা আমাদের ভাগ্য ভালো, এই যে কোভিড-19 এবং ডেঙ্গি, এই দুইটা রোগেরই কিন্তু সিংহভাগ রোগীর থাকে মৃদু রোগ। যেমন কোভিড-19 হচ্ছে মৃদু কিংবা মাঝারি কোভিড, যাতে অক্সিজেন কমেনি, যাতে সিমটোম্যাটিক চিকিৎসা ছাড়া আর কোনো চিকিৎসা না দেওয়াই ভালো, মানে নো ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। ঠিক তেমনি ডেঙ্গিরও কিন্তু সিংহভাগের হচ্ছে মৃদু ডেঙ্গি, মানে আমাদের সাধারণ জ্বর অথবা ক্লাসিক ডেঙ্গি জ্বর, কিন্তু ডেঙ্গি হেমোরেজিক জ্বর না, মানে রক্তক্ষরণজনিত ডেঙ্গি রোগ না। এবং সেখানেও কিন্তু আমাদের ওষুধের তেমন কোনো ভূমিকা নাই, সেখানে সিমটোম্যাটিক ওষুধ আমাদের দিতে হবে, অন্য কিছু করার ভূমিকা নাই। যেহেতু এই দুইটাই সিংহভাগ, কাজে আমরা বলতে পারি যে যাদের ক্ষেত্রে আমরা দুইটার কম্বিনেশন দেখব তাদের বেশিরভাগেরই আমরা আশা করব যে তাদের দুটাই মৃদু বা মাঝারি পর্যায়ে থাকবে, তাদের বেশিরভাগেরই চিকিৎসার ব্যাপারে, ওষুধ দেওয়ার ব্যাপারে আমাদের খুব বেশি ব্যস্ত হওয়ার প্রয়োজন হবে না। তা আমার মনে হয় যে তুষার আমাকে যে প্রশ্ন করেছিলেন তার উত্তর কি আমি পর্যাপ্ত দিয়েছি, না কিছু বাকি রয়ে থাকলে আপনি আমাকে সম্পূরক প্রশ্ন করতে পারেন। তুষার আনমিউট হয় না, তুষার আনমিউট হয় না। হ্যাঁ, আনমিউট হয়ে নিয়েছে। তেমন প্রশ্নের কিছু বাকি নাই, আপনি প্রায় সবই গুছিয়ে বলেছেন। সম্পূরক প্রশ্নে আমরা পরে আসবো। আমাদের মধ্যে আছেন অধ্যাপক নাজমুল হাসান, আমরা তাকে আগেই প্রশ্নটা করে দিয়েছিলাম। আর এই ফাঁকে একটু মনে করিয়ে দিতে চাই, এই আয়োজনে কিন্তু একই সাথে রয়েছেন বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেস। আমি নামটা আরো একবার বলি, কারণ এর মধ্যে আমি দুবার অন্যদের নাম বলেছি। বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেস, যারা মূলত সংক্রামক ব্যাধি এবং এই অঞ্চলে যে অসুখগুলি হয়ে থাকে এই অসুখগুলি নিয়ে কাজ করে থাকেন। বিশেষ করে যে ট্রপিক্যাল ডিজিজ গুলি আছে, অর্থাৎ পৃথিবীর এই অঞ্চলে যে অসুখগুলি হয়, উষ্ণমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে যে অসুখগুলি হয় সেই অসুখগুলি তারা কাজ করে। আমরা এইবার অধ্যাপক নাজমুল হাসানের কাছে যেতে চাই। তাকে আবার আমি পর্দায় দেখতে পাচ্ছি না। প্রশ্নটা ছিল যে ডায়াগনস্টিক যে টেস্টগুলি আছে, প্রচুর টেস্ট করতে হচ্ছে রোগীদের, ফলে একদিকে যেমন তাদের উপর আর্থিক চাপ আছে, ডাক্তারদেরকেও প্রচুর টেস্ট করাতে হচ্ছে এবং ইন্টারপ্রিট করতে হচ্ছে। এইসব ক্ষেত্রে ডায়াগনস্টিক পিটফল বা ডায়াগনস্টিক ডাইলেমা গুলিকে কিভাবে ডাক্তাররা অ্যাড্রেস করবেন? অধ্যাপক নাজমুল হাসান। আমরা কথা বলছি ডেঙ্গি জ্বর, এই করোনা পরিস্থিতিতে ডেঙ্গি জ্বরের সংক্রমণ শুরু হয়েছে এবং সেই সংক্রমণের এই পরিস্থিতিতে চিকিৎসকরা কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন, এর পাশাপাশি রোগীরাই বা কিভাবে সচেতন হবেন এই বিষয়গুলি নিয়ে। এবং যারা কথা বলছেন তারা তাদের নিজেদের বিষয়ে শুধু বিশেষজ্ঞই নন, এই ক্ষেত্রে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে, একই সাথে তারা গবেষণা করেছেন, শিক্ষকতা করেছেন এবং সরাসরি মাঠ পর্যায়ে রোগী দেখেছেন। প্রত্যেকেই তাদের ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে অর্জন করেছেন এবং যারা এখানে আছেন তারা যার যার ক্ষেত্রে অথরিটি। আমরা আজকে তাদেরকে এখানে পেয়ে খুবই আনন্দিত, কেননা এত কম্প্রিহেন্সিভ এবং এত উচ্চ পর্যায়ের চিকিৎসকদেরকে একসঙ্গে পাওয়া কিন্তু আসলে সবসময় যায় না। আমরা অধ্যাপক নাজমুল হাসানের জন্য অপেক্ষা করছি। এই ফাঁকে আমরা তাহলে পরবর্তী যে আলোচনা সেখানে চলে যেতে চাই। ডাক্তার এম এ জলিল চৌধুরী আছেন। একটা ওভারঅল ম্যানেজমেন্টের একটা বিষয় আছে এবং হাসপাতালগুলিও এই বিষয়টিকে মোকাবেলা করার চেষ্টা করছে। বাংলাদেশে চিকিৎসক স্বল্পতাও আছে এবং চিকিৎসকদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আমরা গত বছর দেখেছি, তার আগের বছর দেখেছি যে অনেক চিকিৎসক ডেঙ্গিতে এবং এখনো কিন্তু চিকিৎসকরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। ফলে একটা আমি বলবো যে পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা চাপ আছে, হাসপাতালের উপর চাপ আছে, ম্যানেজমেন্টের উপর চাপ আছে, ঔষধপত্রের উপর চাপ আছে, পুরো রিসোর্সই আসলে চাপে আক্রান্ত। এবং সেইখানে সবচেয়ে যে স্কেয়ার্স রিসোর্স বা সবচেয়ে কম যে রিসোর্স আমরা আছে বাংলাদেশে, ডাক্তার এবং নার্স। মুশকিল হচ্ছে যে ঔষধ বিদেশ থেকে আমদানি করে ফেলা যাবে, কিন্তু চিকিৎসক এবং নার্স চাইলেই বিদেশ থেকে নিয়ে আসা যাবে না। যন্ত্রপাতি আনা যায়, কিন্তু চিকিৎসক এবং নার্স কিন্তু এক একজনের শুধু শিক্ষাটাই বড় না, সাথে অভিজ্ঞতাও আছে।
অর্থাৎ একজন চিকিৎসক 20 বছর চিকিৎসা করছেন, 30 বছর চিকিৎসা করছেন, তিনি যখন অসুখে আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন বা কাজ করতে পারছেন না 2 মাস 3 মাস, এটা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার জন্য বেশি ক্ষতিকর। তো আমরা ওভারঅল ম্যানেজমেন্ট সম্পর্কে প্রফেসর জলিল আপনার কাছ থেকে জানতে চাই। আপনি আমার শিক্ষক ছিলেন এবং একই সাথে আমরা যখন এপিবি তৈরি হয়েছিল, অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস, আমরা একসাথে অনেক কাজ করেছি। আজকে খুবই আমি স্মৃতিকাতর হচ্ছি, কারণ যাদেরকে এখানে দেখছি তাদের প্রায় সকলের সাথে আমার এক ধরনের শিষ্যত্বের এবং ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। তো আমরা জানতে চেয়েছি ওভারঅল ম্যানেজমেন্ট সম্পর্কে। অধ্যাপক জলিল একটু বলবেন যে এই চাপ আমরা কিভাবে মোকাবেলা করব, ওভারঅল যে ম্যানেজমেন্ট প্রেশার সেটাকে কিভাবে মোকাবেলা করব, আর ডাক্তারদের শারীরিক ও মানসিক চাপ আছে এটাই বা আমরা কিভাবে মোকাবেলা করব। ধন্যবাদ। আমি ডক্টর তুষারের মাধ্যমে প্রথম আলোকে আমি ধন্যবাদ যাচ্ছি। যখন আমরা এই করোনার অধিক মহামারী বা মহামারীর কালীন সময় আমরা অন্যান্য রোগকে ভুলতে বসেছিলাম, বিশেষ করে ডেঙ্গুকে ভুলতে বসেছিলাম, আমাদেরকে আবারও মনে করে দিয়েছে, প্রথম আলো আমাদেরকে মনে করে দিচ্ছে না ডেঙ্গু এসে যাচ্ছে বা আসতে পারে, তোমরা সাবধান হও। এই ইস্যু থেকে আমরা সবাইকে সাবধান করলাম। ডক্টর তুষারের মাধ্যমে আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। যে বিষয়টা ডক্টর তুষার অবতারণা করলেন যে আমাদের অনেক নাই, এটা ঠিক। নাইয়ের ভেতর আমাদের সম্পদ, আমাদের ডাক্তার। আমি অত্যন্ত গর্বিত যে আমাদের ডাক্তার সমাজ কিন্তু এই প্রিন্সিপাল কাজ করতেছে প্রথম থেকে। কিন্তু প্রথমে একটু সমস্যা ছিল, যখন ডেঙ্গু যখন প্রথম আসে, অলরেডি অনেক কথা বলাই গেছে, আমাদের বেশি বলতে হবে না এখানে। ডেঙ্গু যখন প্রথম আসে আমরা বুঝে পড়তে পারি না, কারণ ডেঙ্গু আমাদের কারিকুলামই ছিল না। কিন্তু পরে কিন্তু আমরা কিন্তু সক্ষমতা অর্জন করছি ডেঙ্গু ম্যানেজমেন্টে। সুতরাং সেই হিসেবে কিন্তু আমাদের দেশে অনেক দেশে মৃত্যুর হার কম। কোভিডে একই অবস্থা। কোভিড যখন প্রথম আসে আমাদের সিলেবাসে কোভিড ছিল না, সুতরাং আমরা একটু প্রথমে একটু আমরা ধীরে ছিলাম। এবং পরবর্তীকালে কিন্তু আমি মনে করি এখন আমাদের ডাক্তার সমাজ সরকারের উদ্যোগে বিভিন্ন কারণেই হোক এখন বেশ সক্ষমতা অর্জন করছে। এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়, অহংকারী বিষয়, এটা ঠিক। এবং অনেক নারীর ভিতরে কিন্তু আমাদের ডাক্তার সমাজ কিন্তু রোগী চিকিৎসা যেটা আমরা অভ্যস্ত, আমরা যেহেতু আমরা প্রান্তিক চিকিৎসা আমরা অভ্যস্ত, আমরা জানি, আমরা পড়াই, আমরা শিখি এবং আমরা নিজেরাও প্র্যাকটিস করি যে আমরা রোগকে চিকিৎসা করি না, আমরা রোগীকে চিকিৎসা করি। সুতরাং যখন একটা রোগী আমাদের কাছে আসে, সে জ্বর নিয়ে আসে, কাশি নিয়ে আসে, আমরা দেখি তার কোভিড সিজনে কোভিড আছে কিনা, একটা সেম আমরা দেখি তার ডেঙ্গু হয়েছে কিনা। আমি কি বলবো যে এই দেশ থেকে টাইফয়েড হারিয়ে গেছে, এই দেশ থেকে টিবি হারিয়ে গেছে? নিশ্চয়ই কোন ডাক্তার সেটা মনে করেন না। এই দেশ থেকে ম্যালেরিয়া হারিয়ে গেছে, এই দেশ থেকে কালাজ্বর হারিয়ে গেছে, সব কি হারিয়ে গেছে? সব রোগ হারিয়ে গেছে, শুধু কোভিডই আছে তা না। সুতরাং আমাদের ডাক্তাররা সেই সক্ষমতা অর্জন করছে যে যখন একটা রোগী আসবে তখন তারা জানে রোগীর কিভাবে হিস্ট্রি নিতে হবে এবং তারা সেভাবেই রোগীকে ইনভেস্টিগেশন করে, চিকিৎসা করে এবং সেভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে। সুতরাং সব পরীক্ষা আমরা করি না, যখন যেটা লাগে সেই পরীক্ষা আমরা করি এবং সেভাবে আমরা রোগ নির্ণয় করি এবং সেই সক্ষমতা আমাদের আছে। এইভাবে আমরা রোগ নির্ণয় করি। এবং ডেঙ্গু এবং সাথে কোভিড হইতে পারে, কোভিডের সাথে টাইফয়েড হইতে পারে, কোভিডের সাথে টিবি হইতে পারে, আবার কোভিডের সাথে এখন একটা ফাঙ্গাস ডিজিজ, এটা আগেও ছিল, এখন বেশি হচ্ছে কোভিডের সাথে, যেটাকে ব্ল্যাক ফাঙ্গাস বলে একটা, যদি নামটা ঠিক সুন্দর না, এই নামে আখ্যায়িত করা উচিত না, তবু এটা প্রচলিত হয়ে গেছে, ব্ল্যাক ফাঙ্গাস, মাইকোসিস, এগুলো আছে। আমাদের ডাক্তাররা সেটা আমি মনে করি জানে এবং আমাদের সরকার এবং সরকারি মেডিসিন এটা নিয়ে অনেক গাইডলাইন বানাচ্ছে এবং আমাদের ডাক্তার সক্ষমতা অর্জন করছে সেইভাবে চিকিৎসা করার জন্য। ডাক্তারের যে ব্যাপারটা, হ্যাঁ এটা ঠিক, আমাদের ডাক্তাররা হচ্ছে অনেক চাপের ভোগে কাজ করতে হচ্ছে। এটা সরকারের প্রেসিস করেছে আমাদেরকে, আমরা নিজেরাও জানি। এবং তারা অনেক রোগীর চাপ, এত চাপ যে এটা সেই চাপের মুখে তারা চিকিৎসা করতেছে এবং তাদের কিন্তু জীবনহানি অনেক হয়েছে। কিন্তু এই কাজ করতে যে অনেক জীবনহানি হয়েছে, আমরা তাদের রোগের মাগফিরাত কামনা করি এবং আমরা চাইবো ভবিষ্যতের জন্য আর কোনো ডাক্তার আক্রান্ত না হয়। ডাক্তারের সুরক্ষা তারা নিজেরাই নিতে হবে, সরকার অবশ্যই সাহায্য করবে, কিন্তু আমাদের সুরক্ষা আমাদেরকেই নিতে হবে। সুতরাং আমার মনে হয় আমি আর কিছু বলতে চাচ্ছি না, যদি পরে কোনো সম্পর্ক প্রশ্ন পরে প্রশ্ন করবো। ধন্যবাদ আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। দর্শকরা কিছু প্রশ্ন পাঠিয়েছেন। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, আমি অধ্যাপক ইসমাইল পাটোয়ারির কাছে যেতে চাই। অনেক জায়গাতেই ছাদ বাগানকে দায়ী করছেন অনেকে, যে ছাদে বাগান থাকলে ডেঙ্গি হবে এবং প্রচুর গাছপালা নষ্ট করে ফেলা হয়েছে, অনেকে ভয় পেয়ে যে ওখানে মশা হবে ছাদ বাগান নষ্ট করে ফেলেছেন। আসলে কি ছাদ বাগান নষ্ট করার দরকার আছে, নাকি যত্ন করে ছাদ বাগান করা যাবে? অর্থাৎ যারা বাগান করেন তারা তো প্রতিদিনই ওই বাগানে যান, যাতে পানি জমে না থাকে বা যাতে ওই ডেঙ্গি মশা জন্মানোর ব্যবস্থা না থাকে, সেটা ভালো নাকি উল্টাটা যে ছাদে কেউ যায় না এরকম ছাদ ভালো, নাকি যে ছাদে বাগান আছে সেই ছাদ ভালো? হ্যাঁ, ধন্যবাদ তুষার আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এখন ছাদ বাগানটা এটা কিন্তু অনেক জায়গাতে কিন্তু ছাদে বাগান হচ্ছে এবং এটা সবাই শুধু
সৌন্দর্য বর্ধনের জন্য না, এটা অনেকটা অনেকে এটা কিছুটা আর্নিং হিসাবে নিচ্ছে, কারণ অনেক ফল অনেক সবজি সাধারণত ছাদ বাগানে হচ্ছে। ডেঙ্গির আমরা যে প্যাথোজেনেসিস আমরা যেটা দেখেছি, যে ডেঙ্গির যে ভেক্টর এডিস মসকিটো, এটি সাধারণত স্ট্যাগন্যান্ট ওয়াটারে সেটা জন্য বিস্তার লাভ করে। এখানে ছাদের বাগানে যে আমাদের টবগুলো আছে, অথবা যেখানে অন্যান্য যে সমস্ত পাত্রগুলোতে আমরা ড্রাম অন্যান্য জায়গাতে যে সমস্ত জায়গাতে আমরা গাছ লাগিয়ে থাকি, সেখানে যদি পানি জমে না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ সেখানে তো সে ব্রিডিং প্লেস হিসাবে সেটা মানে এই করবে না। সেই জন্য যারা ছাদ বাগান করবেন তাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পানিটা যেন স্ট্যাগনেন্ট হয়ে না থাকে। সাধারণত কোনো পটের ভিতরে, অথবা অনেক সময় টায়ারের ভিতরে, অথবা অন্য কোনো ড্রামের ভিতরে পানির জন্য কনস্ট্যান্ট যেন জমে না থাকে। জমে থাকলে সেখানে একটা চান্স থাকে এডিস মসকিটো ব্রিড করার, এবং সেখান থেকে এই মশা উৎপত্তি হয়। আর এবং মশার যে হ্যাবিটেট সেটা হচ্ছে, সেটা সাধারণত সকালের দিকে ডন এবং ডাস্ক, ওই সময় সাধারণত তারা কামড়িয়ে থাকে। এবং এই সময় যদি কেউ যদি সাধারণত যায়, তাহলে হয়তো লং স্লিভস সে ইউজ করবে, পুরাটা পায়ে মোজা ইউজ করবে, হাত থেকে নেবে, তাহলে হয়তো সেখানে কামড়ানোরও একটু সুযোগটা আমরা তাদেরকে কম দিতে পারি। এবং তারপরে যদি বাসার ভিতরে হলে তাকে সেভাবে সে নেট ইউজ করবে। এই জিনিসগুলো তার হ্যাবিটেটটা এবং সবকিছু যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু সেটা খেয়াল করতে হবে। তবে ছাদের পাশে যদি কোনো ড্রেনেজ সিস্টেম থাকে, বিশেষভাবে আমরা এখন দেখি যে আমাদের ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেম প্লাস যে সমস্ত ড্রেন গুলো আছে, এগুলোর অবস্থা কিন্তু ভয়াবহ। এখানে সাধারণত ডাস্টবিন বানিয়ে ফেলা হয়েছে ম্যাক্সিমাম জায়গাতে, এবং এই বর্ষা সিজনে সেখানে যে স্ট্যাগনেন্ট ওয়াটার হওয়ার পরে এখানে কিন্তু এই এডিস মসকিটো একটা ব্রিডিং প্লেস হিসাবে এটা কাজ করে, এবং সেটাই ভয়াবহ অবস্থা ধরা পড়ে। সেই জন্য আমার আশেপাশে যদি কোনো ড্রেনেজ সিস্টেম থাকে, সেখানে যেন কোনো ওয়াটার লগিং না হয়, সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। যদি আমরা এগুলো খেয়াল করতে পারি, তাহলে ছাদে বাগান করাটা আসলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। ডক্টর সোহেল আরাফাত, আমরা যে প্রশ্নটা নাজমুল হাসান স্যারকে করছিলাম, যে ডায়াগনস্টিক যে ডাইলেমা সেটি যদি হয়, তাহলে আমরা পেয়েছি নাজমুল হাসান, হ্যাঁ আপনি এসেছেন। আমরা আপনাকে প্রশ্ন করার চেষ্টা করছিলাম যে প্রচুর ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে এবং রোগীদের উপর আর্থিক চাপও তৈরি হচ্ছে, পাশাপাশি ডাক্তারদেরও অনেক এই ডায়াগনস্টিক ডাইলেমা তৈরি হচ্ছে, নানা ধরনের রিপোর্ট তাদেরকে পেতে হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা কনফিউজ হচ্ছে। তো এই ডায়াগনস্টিক পিটফলগুলি কি, এবং ডাক্তারদের কি করা উচিত যদি ডায়াগনোসিস নিয়ে, তাদের টেস্ট নিয়ে কোনো ডাইলেমা হয়? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর তুষার। আমি জানি না, সরি কয়েকবার ইন্টারাপশনের জন্য, এখন শোনা যাচ্ছে কিনা জানি না। তো আমি যারা ডেঙ্গি নিয়ে প্রথম থেকে বাংলাদেশে অবদান রেখে চলেছেন, তার মধ্যে ডক্টর তুষার একজন, এবং এই প্ল্যাটফর্মে আরো বাংলাদেশের গণ্যমান্য অনেকজন ডাক্তারের সাথে দেখা হয়, অবশ্যই আমার ভালো লাগছে। আমি প্রথমে যেটা বলবো, ডেঙ্গি এবং করোনা ভাইরাস এরকম সব অসুখগুলোতেই একজন ভালো ক্লিনিশিয়ান হলে কিন্তু খুব অল্প ইনভেস্টিগেশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ডেঙ্গি। এটা কেন বললাম, যে তাকে ভালো থিওরিটিক্যাল নলেজ থাকতে হবে, রুগীর ও দেখার অভিজ্ঞতা থাকতে হবে। আমরা যে ডেঙ্গিকে ভাগ করি ক্লিনিক্যালি স্পেকট্রাম অনুসারে বিভিন্নভাবে, যে ডেঙ্গি ফিভার, ডেঙ্গি হিমোরেজিক ফিভার উইথ এক্সপান্ডেড সিনড্রোম, অনেক সময় এটাকে আবার ভাগ করি আমরা যে ফেব্রাল ফেজ, ক্রিটিক্যাল ফেজ এবং কনভালেসেন্স ফেজ। চিকিৎসা হিসাবে আবার ভাগ করি উইথ ওয়ার্নিং সাইন, উইদাউট ওয়ার্নিং সাইন। তো আমরা কোন সময় রোগীটাকে দেখতেছি সেটা আসলে প্রথম বিবেচ্য বিষয়। ডেঙ্গিতে কিন্তু হঠাৎ করে প্রথম দিনেই কিন্তু অনেক সময় এক রোগীর 102, 3, 4 জ্বর উঠে যায়, এবং রোগী পেশেন্ট কি বেশিরভাগ সময়ই কিন্তু পেশেন্ট বাসায় থাকতে পারে না এবং খুবই রেস্টলেস হয়। তো সবচেয়ে ভালো দিক হলো যে ডেঙ্গির এখন কিন্তু গত কয়েক বছর একটা খুবই ভালো টেস্ট চলে আসছে, NS1 টেস্ট। সিম্পল একটা টিসিডিসি এবং NS1 করলেই কিন্তু প্রথম 2-3 দিন 4 দিনের মধ্যে ডায়াগনোসিস করা সম্ভব। কিন্তু এই টেস্টটার একটা ফ্যালাসি হলো, এটা 4 দিনের পরে কিন্তু আবার পজিটিভ থাকে না। তাহলে জানতে হবে যে আমি এই কোন টেস্টটা কোন সময় করব। আমরা আগে যে IgM, IgG করতাম, সেটা কিন্তু আবার 5 দিনের পরে পজিটিভ আসে। তাহলে একটা টিসিডিসি, একটা NS1 করলেই কিন্তু ক্লিনিক্যালি সাসপেক্ট করলে ডেঙ্গু ডায়াগনোসিস করা সম্ভব।
আবার এই ফেব্রাইল ফেজটা চলে 2 থেকে 5 দিন বা 7 দিন। এরপরে যখনই পেশেন্টটা আবার ক্রিটিক্যাল ফেজে চলে আসবে, সেই সময় কিন্তু পেশেন্টের প্লাজমা লিকেজ হয়, সেই সময় পেশেন্টটা খারাপ হয়, সেই সময় এই টিসিডিসিটা আবার করতে হবে, টর্নিকেট টেস্ট করতে হবে, এবং পেশেন্টটা শকে আছে কিনা, শক কি জিনিস, এই ক্লিনিক্যালি শক বোঝা কিন্তু একটা ভালো ডাক্তার হইতে হবে। তো আমরা এটা সরি আমি বলতেছি এই কারণে, সবাই হয়তো ভালো ডাক্তার, কিন্তু বোঝাটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট যে এই পেশেন্টটা ক্রিটিক্যাল ফেজে চলে আসছে বা খারাপের দিকে যাচ্ছে, সেই সময় যদি একটু সন্দেহ হয়, একটু চেস্ট এক্সরেটা করে দেখা যে প্লুরাল এফিউশন হচ্ছে কিনা, কিভাবে করতে হবে সেটার একটা ডিরেকশন দিতে হবে। যদি ক্লিনিক্যালি অ্যাসাইটিস না বোঝা যায়, তাহলে প্লাজমা লিকেজের একটা ইম্পর্টেন্ট এভিডেন্স হলো অ্যাসাইটিস হওয়া, সেটা করতে হবে। তাহলে প্রতিনিয়ত কি কি ইনভেস্টিগেশন গুলো করতে হবে, যে আমরা ইনভেস্টিগেশন করি ডায়াগনোসিস কনফার্ম হওয়ার জন্য, কোমরবিডিটি আছে কিনা সেটা দেখার জন্য, রোগীর প্রগনোসিস দেখার জন্য, প্রোগ্রেস হচ্ছে কিনা দেখার জন্য, ক্লিনিক্যাল মনিটরিং এর জন্য, কোনো ইনফেকশন হচ্ছে কিনা সেটা দেখা। একজন ভালো ডাক্তার সে কেন কি হিসাবে ইনভেস্টিগেশন করছে সেটা যদি সে থিওরিটিক্যালি এবং ক্লিনিক্যাল অভিজ্ঞতা অনুসারে সে করে, আমি মনে করি একজন ভালো ক্লিনিশিয়ান খুব অল্প পয়সায় অল্প ইনভেস্টিগেশনের মাধ্যমে অনেক অনেক ভালো চিকিৎসা করা সম্ভব। একই কথাই আমি আবার বলবো, এই এখন যে কোভিড মহামারী চলতেছে, তাহলে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা শুধু একটা সিবিসি বা আরটিপিসিআর করি, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু এইসব পেশেন্ট আবার যদি আমরা চিন্তা করি যে এই পেশেন্টটা কোভিডই হয়েছে, তাহলে তারকে আবার আমরা যদি সবসময় বলা যাবে না এই সময় যে এই টেস্টটা পজিটিভ দেখেই এটা অসুখ, কিন্তু নেগেটিভ হলে যে এটা হতে পারে না, এটাও মাথায় রাখতে হবে। যেমন অনেক পেশেন্টেরই কোভিড টেস্ট নেগেটিভ, কিন্তু দেখা যায় তা 5-6-7 দিনের দিন আমরা দেখি যে চেস্ট এক্সরে বা আরটিপিসিআর করে পেশেন্টের সিটি স্ক্যান করে দেখি যে তার চেস্টে ইনফেকশন। তো আপনি যে কথাটা বলছেন, আমাদের সবসময় ইনভেস্টিগেশনটা করতে হবে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন এবং তার এগুলোর সাথে অ্যাডজাস্ট করে, এটার সাথে অ্যাসেস করেই করতে হবে, এবং চিকিৎসাটা করতে হবে তাকে কোন সময়টাতে তার অসুখটা হয়েছে। প্রফেসর আতিকুল হক সহ অনেকেই বলছেন যে এই দুইটা অসুখই বেশিরভাগ ক্ষেত্রেই 70-80% পেশেন্টেরই কিন্তু মাইল্ড ফর্মের অসুখ, যাদের কিন্তু খুব বেশি কিছু ওষুধেরও প্রয়োজন হয় না, সামান্য কিছু প্যারাসিটামল বা অন্য কিছু ওষুধ দিলেই এটা সম্ভব। কিন্তু খেয়াল রাখতে হবে যে 5-10% পেশেন্ট কিন্তু কমপ্লিকেশন হইতে পারে এবং মারাও যেতে পারে। এটা ফোরসি করা একজন ভালো ডাক্তারের সবচেয়ে বড় লক্ষণ, যে সে বুঝতে হবে প্রত্যেকটা রোগীর জীবন 100%, যে এই পেশেন্টটা খারাপের দিকে যাচ্ছে নাকি এটা স্টেবল, এবং আমি কোন ইনভেস্টিগেশন করে এটা টাইট্রেট করব এবং রোগীকে সেভাবে ডিল করব এবং রোগীর লোককেও সেভাবে আমি ফোর্সি করে সেভাবে বলবো। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ ডক্টর তুষার, এবং বারবার নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য আমি সরি। থ্যাংক ইউ। নেটওয়ার্কের ডিস্টারবেন্স আসলে আমাদের হাতে নাই, এর জন্য আমাদের দুঃখিত হওয়ার কিছু নাই। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি শেষ পর্যন্ত যুক্ত হতে পেরেছেন, এবং আমরা খুবই মূল্যবান কিছু ইনফরমেশন পেয়েছি, যার মধ্যে একটি হচ্ছে যে অপ্রয়োজনীয় পরীক্ষা করা যাবে না, আর যে পরীক্ষাটা যখন দরকার তখনই সেটা করতে হবে। রোগী কখন শকে চলে যাচ্ছে বা রোগী কখন খারাপ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে ডাক্তারের যে ক্লিনিক্যাল অভিজ্ঞতা এবং তার যে বুৎপত্তি সেটিকে কাজে লাগাতে হবে। এবং কোনো কারণে ডাক্তার যদি বুঝতে অসুবিধা বোধ করেন, তবে অন্য ডাক্তারের সঙ্গে বা সিনিয়রের সাথে তাদের সঙ্গে আমাদের পরামর্শ করে নেওয়া উচিত, যাতে করে আমরা কোনো ক্ষেত্রেই অবহেলাজনিত কারণে অথবা না বুঝতে পারার কারণে যেন রোগী কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আজকে যারা এখানে আছে তারা প্রত্যেকেই শিক্ষক, তাদের কাছে অনেক প্রশ্ন এসেছে। একটা দুটি প্রশ্ন আমি একটু করতে চাই। সাধারণ মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে, তার মধ্যে একটি হচ্ছে কোনো কারণে যদি গন্ধ না পায় তাহলেই নিজেকে করোনা রোগী মনে করার একটা প্রবণতা তৈরি হয়েছে, এবং এটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে গন্ধ পাচ্ছি না তাহলে কি আমার করোনা? কিন্তু গন্ধ না পাওয়ার তো আরো কারণ আছে। আমি প্রফেসর আতিকুল হক আপনার কাছে একটু প্রশ্নটা করতে চাই যে শুধু কি করোনা হলেই আমরা নাকে গন্ধ পাই না, নাকি আরো অসুখ বিসুখ আছে, আর গন্ধ না পেলেই কি আমাদের গিয়ে করোনা টেস্ট করতে হবে? অনেক ধন্যবাদ। আসলে একটা জিনিস ঠিক যে গন্ধ না পাওয়ার অনেক কারণই আছে, যেমন নাকে যদি সর্দি বোঝাই হয় তাহলেও আমরা গন্ধ নাও পেতে পারি। ঠিক তেমনি আবার অন্যান্য ভাইরাল ফিভারেও কিন্তু
এই যে ঘ্রাণ শক্তিটা কমে যাওয়ার কিছু কিছু রেকর্ড আছে, কিন্তু করোনার মতন অতটা কমন নয়। কাজেই আমি বলবো যে আমাদের এখানে যদি এখন এখন আমাদের যে একটা আমরা এপিডেমিক একটা পটভূমি আছে, মানে অতিমারী পটভূমি, এই পটভূমির উপস্থিতিতে যদি কেউ যদি আকস্মিকভাবে তার কোনো সর্দি টর্দি কিচ্ছু নাই, হঠাৎ করে যদি নাকের ঘ্রাণ চলে যায়, তাহলে অবশ্যই করোনার টেস্ট করা উচিত। এবং এর সাথে যদি করোনার আরও 2-4টা উপসর্গ থাকে, যেমন গলা ব্যথা, কাশি, জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথা, এগুলো যদি 2-4টা থাকে, তাহলে তো সোনায় সোহাগা, টেস্ট করতে যেতেই হবে। এবং আসলে এটা ঠিক যে আমার এই নাক থেকে গন্ধ চলে যাওয়াটা করোনার কারণে না অন্য কারণে, এটা বোঝার কিন্তু একটা সহজ পথ হচ্ছে কোভিডের টেস্ট করা, আরটিপিসিআর অথবা অ্যান্টিজেন টেস্ট করে ফেলাটাই সবচেয়ে সহজ পথ। কাজে এটা নিয়ে খুব ভাবাভাবির সুযোগ নাই, দেরি করলে টেস্টটা ফলস নেগেটিভও হতে পারে, কাজে টেস্ট করতেই হবে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে এমন কি হতে পারে যে যার ডেঙ্গি আছে তার করোনা পজিটিভ হতে পারে? প্রফেসর সোহেল আরাফাত, এমন কি হতে পারে যে যার ডেঙ্গি আছে তার করোনা পজিটিভ হয়ে যেতে পারে, অথবা করোনা আছে তার NS1 টেস্ট পজিটিভ হয়ে যেতে পারে, অর্থাৎ ভাইস ভার্সা? না না, ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ধন্যবাদ। কাকে প্রশ্ন? আচ্ছা, আমি এই প্রশ্নটি করা হয়েছে আরাফাত, সোহেল আরাফাত। তো ডক্টর তুষার, ধন্যবাদ। তো আমি এই ফাঁকে আমি একটা জিনিস মনে করতে চাই, যেহেতু ডেঙ্গু নিয়ে আলোচনা হচ্ছে, যে আসলে আমি আর তুষার এক সময় আসলে হাইপারটেনশন সেন্টারে, আমি তুষার আগে আমি অনেক ইনভলভ ছিলাম। তখন আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য শিক্ষক এজিএম চৌধুরী স্যারকে, সেই 92 বা 3 দিকে। তখন একটা জ্বরে রুগী ওনাকে রেফার করছিল, বোর্ড ছিল হোলি ফ্যামিলিতে। স্যার তখন দেখলাম ডেঙ্গি নিয়ে আমাকে কিছু কোশ্চেন করলো। তার মানে আমার স্যারদের যে অ্যাপটিটিউড বা স্যারদের যে মানে যে থিঙ্কিং আসলে অনেক আগ থেকেই ডেঙ্গি নিয়ে ছিল, সেটা আমি জাস্ট বলতে চাচ্ছি। এবং স্যার তখন ডায়াগনোসিস করেছিল ক্লিনিক্যাল ওই হোলি ফ্যামিলি হসপিটাল। যাই হোক, সেটা অন্য, আমার জাস্ট আমার শ্রদ্ধা জানানোর জন্য স্মরণ করলাম। আমি যেহেতু তুষার আমরা একই প্ল্যাটফর্মে হাইপারটেনশনে কাজ করেছি, সেই জন্যই কথাটা আমি শেয়ার করলাম। তো এখন যেটা হলো যে যাদের ডেঙ্গি তাদের করোনা টেস্ট পজিটিভ হতে পারে কিনা। তো আসলে করোনা টেস্টগুলি কি? করোনা টেস্ট আমরা 2টা টেস্ট ইউজুয়ালি আমরা করি বর্তমান পরিস্থিতিতে। একটা হলো আমাদের আরটিপিসিআর যে টেস্টটা আমরা করি, যেটা আমরা সবখানে, যার মাধ্যমে আমাদের রেজাল্টগুলো আমরা দেখছি টেলিভিশন পর্দায়। এটা কিন্তু পার্টিকুলার ওই ভাইরাসের জন্য আমাদের স্পেসিফিক আমরা করা হয়। ফলে ডেঙ্গি ভাইরাসের সাথে আরটিপিসিআর এর কোনো সম্পর্ক হওয়ার কথা নয় সাইন্টিফিক্যালি। সো যদি কোনো কারণে ভুল না হয়ে থাকে আর কি, কন্টামিনেশন বা কিছু, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যেই পার্সন করোনা আক্রান্ত, তার ক্ষেত্রে কিন্তু ডেঙ্গি ভাইরাসের, যেমন আমরা বলছি যে ডেঙ্গি আক্রান্ত, তাকে করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা যদি করোনাটা না হয়ে থাকে। আরেকটা আমরা টেস্ট করি অ্যান্টিজেন টেস্ট। সেই অ্যান্টিজেন টেস্টটা আমাদের এখন অনেক জায়গায় এটা প্রচলিত হয়েছে বা ব্যবহার করা হচ্ছে ডায়াগনোসিসের জন্য। এটাও তো কিন্তু ডেঙ্গির সাথে ওভারল্যাপ হয় না। সো আমাদের কথা হলো করোনা ভাইরাসের টেস্টগুলো ওই করোনা ভাইরাসের জন্য স্পেসিফিক। তো দেয়ার ইজ নো কনফিউশন উইথ ডেঙ্গি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রফেসর ইসমাইল পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। মশারি ব্যবহার, মসকিটো রেপেলেন্ট ব্যবহার, এই বিষয়গুলি অনেক ক্ষেত্রে আমরা অবজ্ঞা করি। বিশেষ করে শহরাঞ্চলে মশারিকে অনেকে আনস্মার্ট মনে করেন, ফলে মশারি ব্যবহারই করেন। আপনি কি একটু বলবেন কিনা যে আসলে আমাদের কি ধরনের প্রতিরক্ষা নেওয়া উচিত মশার বিরুদ্ধে? আমরা ভাবি শুধু মশা মারবো, কিন্তু মশার কাছ থেকে নিজে বাঁচার চেষ্টাটা আমরা কম করি। আচ্ছা, হ্যাঁ তুষার, এটা একটা সুন্দর প্রশ্ন। যে মসকুইটো রিপিলেন্ট এবং হচ্ছে মসকুইটো নেট, এবং অনেক সময় মেডিকেটেড নেটও ইউজ করা। এগুলো তো হচ্ছে যে মসকুইটোকে যাতে আমাকে যাতে কাছে না আসতে পারে, কারণ ওখানে যে কেমিক্যালস গুলো থাকে সেগুলো সাধারণত মসকুইটো রিপিলেন্টের মাধ্যমে সেখানে মসকুইটো সাধারণত সেখানে কামড়াতে আসে না, কারণ সে দূরে সরে যায়। সিমিলারলি মসকুইটো নেটও যদি আমরা ইউজ করি, তাহলেও সেটা কিন্তু অনেকটা সুরক্ষা দিতে পারে। সেই জন্য এটা তো অবশ্যই ইউজ করা উচিত। এখন যেটা আমাদের সমস্যা হয়েছে, যে আমাদের অনেকগুলো মানে এশিয়ার ভিতরে, বিশেষ করে ঢাকা সিটিতে আমরা দেখি যে সাধারণত সবাই আমরা এয়ার কুলার ইউজ করি, এবং এখানে সবাই ধরে নেই যে আমাদের এখানে মসকুইটো ফ্রি।
কিন্তু সিম্পলি যদি আপনার ইন অ্যান্ড অ্যারাউন্ডে যদি কোনো আপনার থাকে এডিস মসকিটো থাকে, তাহলে একটা দুটো মসকিটো কিন্তু এনাফ সেটা ট্রান্সমিশনের জন্য। সেই জন্য এই ব্যাপারটাকে অবজ্ঞা করা উচিত না। যেখানে যদি মসকিটো নেট যদি না থাকে অবশ্যই সেখানে রিপেলেন্ট ইউজ করা উচিত, আর যদি যেখানে সুযোগ আছে সেখানে অবশ্যই নেট ইউজ করা উচিত, যাতে করে সেটা ডাইরেক্ট কন্ট্যাক্টে যদি না আসতে পারে। আর এটা হ্যাবিটেটটা সম্বন্ধে আমরা আগে একটু বলেছিলাম যে সাধারণত ডাস্ক এবং ডন, সকালে এবং সন্ধ্যার সময় সাধারণত এরা বেশি ইনভেট করে। ওই সময়টাকে আমরা যদি লং স্লিভস ইউজ করি অথবা যদি আমরা সেখানে রিপেলেন্ট ইউজ করি, গ্লাভস ইউজ করি, তাহলে সেটাও কিছুটা আমাদেরকে প্রোটেকশন দিতে পারে। এই জন্য এই জিনিসটাকে অবজ্ঞা করা উচিত না মোটেই। এই জিনিসটা আমাদেরকে এই সিজনে, বিশেষভাবে এই মনসুন সিজনে, কারণ আমরা জানি যে এই বিশেষভাবে এখন তো জুলাই চলতেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই কয়েকটি মাস কিন্তু খুব একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন ক্রিয়েট করে, বিশেষভাবে এডিস মসকিটো এখানে ব্রিডিং এবং এখানে তার ন্যাচারাল হ্যাবিটেট এগুলো কিন্তু অনেক বেশি থাকে। এই জন্য এই কয়েকটি মাস মনসুন সিজন এবং পোস্ট মনসুন সিজনে কিছুটা হলেও আমাদেরকে এই প্রোটেকশনটা নেওয়া উচিত। কারণ এখানে আমরা দেখি প্রায় 50% কেসেই সাধারণত এই কয়েকটি মাসে সাধারণত বেশি থাকে, এবং সেটা অগাস্ট মাসটা হচ্ছে সবচেয়ে বেশি। তো সেই জন্য এই ব্যাপারটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আর তিনটি প্রশ্ন আমাদের তিনজন অতিথির কাছে করতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রফেসর রুবেদ আমিন। যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে যে করোনা মহামারীকে সামনে রেখে আসলে দুটি মহামারীর বিরুদ্ধে এখন হেলথ সিস্টেমকে কাজ করতে হচ্ছে। একটি মহামারী আমাদের এখানে বহুদিন ধরেই ছিল এবং সেটি হচ্ছে ডেঙ্গি, আবার করোনার যে প্রাদুর্ভাব সেটিও এই সময় বাড়ছে। হেলথ সিস্টেম এই দুটি মহামারীকে পাশাপাশি কিভাবে অ্যাড্রেস করছে বা কতখানি সক্ষম এই দুটোকে একসঙ্গে অ্যাড্রেস করার জন্য? ধন্যবাদ। আমি বলবো যে দেখেন, আমরা আসলে অনেকগুলো মহামারীতেই চলছি বলে আমি মনে করি আর কি। একটা হলো কোভিড-19, একটা দীর্ঘদিন আমাদের যে ডেঙ্গি ছিল, এটা তো আমাদের এন্ডেমিক হয়ে গেছে এখন, কারণ আর মহামারীর সুযোগ নেই, এটা আমাদেরকে নিয়ে চলতে হচ্ছে সারা জীবন। আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মহামারীতে পড়ে গেছি, কারণ আমরা ডেঙ্গিতে এবং একই সঙ্গে কোভিড-19 যে পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম, তাতে নিশ্চিতভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মহামারী আমাদের সামনে আসছে, এবং আমরা তো নন কমিউনিকেবল ডিজিজের মহামারীতে জীবনযাপনই করছি। তাহলে মহামারীর মধ্যেই আমাদের চলতে হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে, যখন দুইটা বিশাল বিষয়গুলো ইনফেকশাস ডিজিজ অথবা কমিউনিকেবল ডিজিজ আসবে, কতগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে। একটা জায়গাকে অ্যাড্রেস করা হয়েছে, আপনি বলেছেন কিন্তু ডক্টর তুষার, হচ্ছে ভেক্টর, যেটা স্যার খুব সুন্দর করে বলেছেন। আমি বলবো যে এই ভেক্টর গুলোকে আপনার ইলিমিনেশন প্রোগ্রাম তো না, ভেক্টরকে নিয়ে চলতে হবে। সুতরাং তাকে আমরা কতটুকু কন্টেইন করতে পারি, এটা হলো ইস্যু। বলা হচ্ছে আপনি টেলিভিশন দেখছেন, আপনার ঠিক সোফার পিছনে বসে ওই এডিস মসকিটো টেলিভিশন দেখছে, কিন্তু সুতরাং আপনার বাইরে যতই ফগিং করি তাতে লাভ হচ্ছে না। ঘরের ভিতরে এই মসকিটোকে কন্ট্রোল করতে হবে। মসকিটো নেট এবং রিপিলেন্ট যদি হয়, ভিত আছে, ভিতেরও বিভিন্ন কনসেন্ট্রেশন হচ্ছে 30-70, আপনি জানেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে, আমি বলবো যে SBCC, অর্থাৎ বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, আমরা যেটাকে বলি কমিউনিটি এঙ্গেজমেন্ট, যেটার কারণে কোভিড-19কে আমরা এখন পর্যন্ত আসলে ভালো মতো কন্ট্রোল করতে পারছি না। ঠিক একই কারণে কিন্তু 2018 এবং 19-এ কিন্তু এই ডেঙ্গিটাকেও আমরা খুব ভালো কন্ট্রোল করতে পারিনি, এবং এই জায়গাটাতে আমাদের খুব বেশি অ্যাড্রেস করতে হবে। আমরা বলছি 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, কিন্তু জমা পানিটা কিন্তু আমরা কেউ এসে ফেলে দিতে পারবো না, মানুষটাকে ফেলে দিতে হবে। এবং আমাদের যে টবে পানিটা জমছে, অথবা যে এয়ার কন্ডিশনের ভিতরে পানি জমার কথা আপনি বলেছেন ডক্টর তুষার, অথবা অন্য স্থানগুলোতে টায়ার বলেন, আদার্সিং বলেন, এগুলো সবগুলা কিন্তু আসলে মানুষকেই করতে হবে এবং তার পার্সোনালিকেই করতে হচ্ছে। তাই জমা পানি 3 দিন, আপনি এর মধ্যে একটা দিন যে আপনি ফেলে দিবেন, এই অভ্যাসটা আমাদেরকে করতে হবে। এবং করার জন্য আসলে আমাদের সবাইকে একটা সাধারণভাবে সচেতনতাটা জানাতে হবে। এই যে মসকিটো নেটিং এর কথা বলি, আমরা বিভিন্ন পদ্ধতির কথাগুলো বলছি, এটা যেমন সহজভাবে মানুষকে জানাতে হবে, ওই যে ধারকটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি জানবেন যে অ্যাডাল্ট মসকিটোর পিছনে আমরা ছুটতে পারি, আমরা অনেক ধরনের ইন্ডেক্স হিসাব করতে পারি। হাউসহোল্ড ইন্ডেক্স আপনিও জানেন, ব্রুটো ইন্ডেক্স আছে, আমাদের লার্ভাল ইন্ডেক্স আছে, পিপল ইন্ডেক্স আছে, এগুলো অনেক কিছু করতে পারি। অ্যাডাল্ট সার্ভে করতে পারি অসংখ্য জায়গাতে, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আমাদেরকে আসলে ওই কাজটাই করতে হবে যাতে পানিটা না চলে। ওই অংশটা যদি আমরা করতে পারি এবং মানুষের কাছাকাছি নিয়ে গিয়ে দুটো বিষয়ে, কোভিড-19 এবং ডেঙ্গিকে পৌঁছাতে পারি, তাহলে আমাদের আসলে কন্টেইনমেন্টটা সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি।
ধন্যবাদ প্রফেসর ওবেদ আমিন। প্রফেসর আতিকুল হক, আপনার কাছে প্রশ্ন করতে চাই। এটা একটু ভিন্ন প্রশ্ন। রোগীর যখন রোগ হয়, দেখা যায় যে একই সাথে রোগী যেমন প্যানিক করেন, রোগীর আত্মীয় স্বজনও কিন্তু প্যানিক করতে থাকেন, এবং বিশেষ করে করোনাতে প্রায় সকলেই প্যানিক করছেন, কারণ করোনা হলেই অনেকেই ধরে নিচ্ছেন যে মৃত্যু খুব কাছে। এই প্যানিক ফেজটা আসলে মানুষের কি করা উচিত, বা ওই সময়টা আসলে কিভাবে রোগীর আত্মীয় স্বজনদের কি করা উচিত এবং রোগীদেরই বা কি করা উচিত? আসলে ওই সময় যখন একজন রোগী যখন আক্রান্ত হবেন, সত্যিকার অর্থে ডেঙ্গি যখন তীব্র ডেঙ্গিতে একজন আক্রান্ত হন, যার প্রেশারটা কমে গেছে বা প্লাজমা লিকেজ হয়েছে খুব বেশি পরিমাণে, তার ক্ষেত্রে আসলে এই প্যানিকটা স্বল্পস্থায়ী। আমাদের চিকিৎসায় খুব দ্রুতই ভালো হয়ে যান, বা যারা ভালো হন না তারা তো খারাপের দিকে এগিয়ে যান। সেই সময়টার জন্য আমাদের খুব বেশি কিছু করার নাই। কিন্তু আমাদের মূল প্যানিকটা নিয়ন্ত্রণের বিষয়টা আসে কোভিড রোগীর ক্ষেত্রে। যখন একজন রোগী কোভিডে আক্রান্ত হন, মৃদু কোভিড কিংবা মাঝারি কোভিড, তখন তারা যে প্যানিকগ্রস্ত হন, ওটাকে আসলেই আমাদের মানে অ্যাড্রেস করা উচিত। এবং এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের রোগীকে বারবারই আশ্বস্ত করা দরকার যে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এটা তীব্রের দিকে যায় না, এবং কে তীব্রের দিকে যাচ্ছেন এটা কিন্তু আমরা সহজেই নিরূপণ করতে পারি। এছাড়াও তাদেরকে মনটাকে হালকা রাখার জন্য তারা যেখানে আইসোলেশনে থাকবেন সেখানে তাদের নিজেদের মধ্যে কিছু রিক্রিয়েশনের ব্যবস্থা, তাদের সাথে যেন তাদের আত্মীয় স্বজন বা ফ্যামিলির অন্যান্যরা অন্তত ফোনে কথাবার্তা বলেন। তারা দরকার হলে সেখানে টিভি থাকলে টিভির প্রোগ্রাম দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, তারপরে ওনারা ম্যাগাজিন পড়তে পারেন, গান শুনতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন। এই সমস্ত করে যদি তারা মনটাকে ডাইভার্ট করেন, যেমন বলা হয় যে কোপিং, যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনের সাথে কোপ করার একটা অন্যতম ভালো পদ্ধতি হচ্ছে মনটাকে ডাইভার্ট করা, এবং যেই কাজগুলো আমার মনটাকে আনন্দ দেবে সেই কাজগুলোতে আরো বেশি করে এঙ্গেজ করা। তার পাশাপাশি বলা হয় একটা ইমেজারি, আমরা ইমেজারি ব্যবহার করতে পারি, যে একটা চিত্র ব্যবহার করলাম, যেই চিত্রটা আমি পছন্দ করি সেই চিত্রটা আমি ব্যবহার করলাম। এবং ক্ষেত্র বিশেষে আমাদের রোগীর পরিবারকেও কাউন্সেল করার দরকার হয়। এটা আমাদের চিকিৎসকদের অবশ্যই দায়িত্বটা পালন করতে হবে, এবং এই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমেও প্রচারের ব্যবস্থা করা দরকার, যে আমাদের তাদেরকে আশ্বস্ত করা, রোগীর আত্মীয় স্বজন সবাইকেই, এবং যেন তারা পরস্পরকে আরো বেশি ঘাবড়ে না দেন। এই বিষয়গুলোতে আমাদের তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, গণসচেতনতা বাড়াতে হবে। ক্ষেত্র বিশেষে খুব বিরল ক্ষেত্রে আমাদের মনস্তত্ত্ববিদ বা সাইকিয়াট্রিস্টের সহযোগিতাও নেওয়ার প্রয়োজন হতে পারে। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের মধ্যে আছেন অধ্যাপক জলিল। আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে যে এই আজকের যে পুরো অনুষ্ঠানে আমরা কিন্তু ডেঙ্গি জ্বরকে নিয়ে যেমন আলাপ করেছি, একই সঙ্গে এই করোনা পরিস্থিতিতে ডেঙ্গিকে কিভাবে মোকাবেলা করব সেটি নিয়েও কথা বলেছি। চিকিৎসকদের প্রতিনিয়ত প্রশিক্ষণ এবং প্রতিনিয়ত যে শিক্ষার উন্নয়ন, সেটিও কিন্তু এই করোনার মধ্যেই আমাদেরকে চালিয়ে যেতে হচ্ছে। সবকিছু মিলিয়ে একটি বিষয় খুব প্রকট হয়েছে আমাদের সামনে, সেটি হচ্ছে যে আমাদের রোগটিকে নিয়ন্ত্রণ করার যে জনবল বা প্রশিক্ষিত জনবল বা যে শক্তি আছে, এর পাশাপাশি প্রচুর অপপ্রচারও হয়েছে। আমাদের আসলে এই ক্ষেত্রে কি করা উচিত? অনেক সময় রোগীরা কিন্তু বিভ্রান্ত হন, অনেক সময় রোগীরা কিন্তু ভুলও বোঝেন, এবং চিকিৎসক এবং রোগীর মধ্যে সম্পর্ককে উন্নত করার ক্ষেত্রে আসলে আমরা আমাদের নলেজকে কিভাবে কাজে লাগাতে পারি, বা আমরা এই চিকিৎসকদের পেশাটিকে কিভাবে কাজে লাগাতে পারি, এটি আসলে আপনার অভিজ্ঞতার একটা স্পর্শ আমরা চাই। কারণ প্রচুর তরুণ চিকিৎসক জয়েন করেছে এই গত 2 বছরে। এদের কিন্তু শুরু থেকে একটি মহামারীকে মোকাবেলা করতে হচ্ছে। তারা কিন্তু স্বাভাবিক যে হাসপাতাল পরিস্থিতি, স্বাভাবিক যে পরিস্থিতি আগে ছিল সেভাবে আসে নাই। তারা দেখছে যে সিনিয়র আসছেন না, রোগী দেখতে পাচ্ছেন না, অনেক সিনিয়র অসুস্থ হয়েছেন, শিফটে ডিউটি করতে হচ্ছে, প্রফেসর হয়তো 2 দিন আসছেন, অন্য অ্যাসোসিয়েট প্রফেসর 2 দিন আসছেন, সে নিজেও হয়তো অনেক সময় অনেক হাতে কলমে কাজ শিখতে পারছে না। তো এরকম একটা অবস্থায় আসলে তারা কিভাবে রোগীর সঙ্গে সম্পর্কটা উন্নত করবেন এবং আস্থা জাগিয়ে রাখবেন? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর তুষার। সর্বশেষ খুব সম্ভবত প্রশ্ন এটা ঠিক তো, করোনা আমাদের থেকে অনেক কিছুই নিয়ে গেছে, আমাদের প্রাণ ধ্বংস করেছে, আমাদের সম্পদ ধ্বংস করেছে, অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু কিছু দিয়েছে তো। এরকম প্রতিটা বিশুদ্ধ মহাযুদ্ধ
পৃথিবীর অনেক মানুষের প্রাণ কেটে নিয়েছে, কিন্তু বিশুদ্ধকরণ হওয়ার পরে কিন্তু অনেক কিছু আমরা বৈজ্ঞানিক অনেক কিছু আমরা পেয়েছি, তেমনই করোনা। আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, আমাদের মেডিকেল কলেজ বন্ধ, ক্লাসগুলো বন্ধ, ওয়ার্ড বন্ধ, কিন্তু তারপরেও কিন্তু বিকল্পে আমরা প্রথম থমকে গিয়েছিলাম। কিন্তু আমরা বোধ একটা জেগে উঠতে পেরেছি। এই যে আজকে ওয়েবিনার হচ্ছে, এরকম কিন্তু ওয়েবিনার কিন্তু প্রায় হচ্ছে। কিন্তু এইভাবে কিন্তু আমাদের কিন্তু এই শিক্ষা কার্যক্রম কিন্তু আমার মনে হয় অনেকে চালিয়ে যাচ্ছে। যেমন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি আমি জানি প্রতিদিন কিন্তু ক্লাসরুমে তারা কিন্তু ক্লাস নেয়, কিন্তু ক্লাসরুমে তারা ক্লাস নেয়, ডাক্তাররা ওয়েবে ঢোকে, এবং হয়তো সেই দুধের ইয়েটা পাবে না, কিন্তু ভুলের ছাত্র তারা পাচ্ছে। এমনিভাবে আমরা যারা তরুণ চিকিৎসক, এটা ঠিক যে আমরা যখন করোনা যখন প্রথম আসে, ডেঙ্গু যখন প্রথম আসে, প্রথম যে কেস আমার কিন্তু ডায়াগনোস করতে পারিনি আমি, সেই 2008 সালে খুব সময় পারিনি আমি, কারণ ডেঙ্গু তো আমার সিলেবাসে ছিল না। কিন্তু পরবর্তীকালে আমি সফলতা অর্জন করেছি, এবং ডেঙ্গু নিয়ে কিন্তু আমি বিভিন্ন শহরে কিন্তু গিয়েছি সেমিনার করার জন্য। এখন সরাসরি যেতে পারবো না ঠিক, কিন্তু এই ডেঙ্গু নিয়ে মনে করেন এখন হচ্ছে, হয়তো যদি বেশি আক্রান্ত আবারও হবে হয়তো। এবং কোভিড নিয়ে তো প্রায় কিন্তু আলোচনা বিভিন্ন ওয়েবিনারে হচ্ছে, কিন্তু বিভিন্ন শুনে হচ্ছে, কেউ বসে না, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও বা আমাদের যে বিডিসির মতো প্রতিষ্ঠান, এরা কিন্তু আলোচনা করতেছে কিন্তু। এবং সেখানে কিন্তু দেশ এবং বিদেশের এবং মেডিকেল নন মেডিকেল অর্থনীতিবিদ, সাংবাদিক অনেকেই কিন্তু সেখানে কিন্তু অনেক কথাবার্তা বলতেছে। এইগুলোতে কিন্তু আমাদের তরুণ চিকিৎসকরা কিন্তু আমার মনে হয় দেখতেছে, শুনতেছে, এবং সেই থেকে কিন্তু তারা কিন্তু উপকৃত হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং আমার মনে হয় এই যে যদিও আমাদের এখন সরাসরি শিক্ষার কোনো স্কোপ নাই, কিন্তু আমাদের যে এই ওয়েবিনার এই শব্দগুলো আমরা চিনি না, বুঝি নেই। আমার তো বুঝেই নাই যে জুম মিটিং কি জিনিস জানতে হবে না, করোনা এসে করে শিখাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চারা এখন এগুলো অভ্যস্ত, আমরা অভ্যস্ত। আমি মনে করি আমার তরুণ চিকিৎসকরা তারা অ্যাক্টিভ আছে, এবং এর মাধ্যমে ইভেন আমি দেখেছি যে হাই ফ্লো নেজাল কিভাবে ব্যবহার করতে হয়, এবং এটাও কিন্তু এই ওয়েবিনারের মাধ্যমে কিন্তু ট্রেনিং দিচ্ছে। আমার মনে হয় আছে, এটা কিন্তু ওরা দিচ্ছে। এবং মাস্ক কিভাবে পড়তে হবে, গাউনিং কিভাবে করতে হবে, ডিগাউনিং কিভাবে করতে হবে, এগুলো কিন্তু প্রথম দিকে হচ্ছিল, এখন হয়তো কম হচ্ছে, এগুলো তো এখন প্রয়োজন কমে গেছে, কিন্তু এগুলো হয়েছে, কিন্তু সব কিন্তু এই ওয়েবিনারের মাধ্যমে হয়েছে। এবং এর মাধ্যমে কিন্তু শিক্ষা কাজ যখন চালিয়ে যাচ্ছে, এবং আমি মনে করি আমার তরুণ চিকিৎসকরা এর মাধ্যমে অনেক কিছু উপকৃত হবে বলে আমি মনে করি। এবং আজকেও একটা অনুষ্ঠান, এর মাধ্যমে কিন্তু অনেকে শিখতে পারবে আমি মনে করি। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, মূল আলোচনার বিষয়বস্তু ছিল ডেঙ্গি। আমরা বাংলাদেশে বা এই অঞ্চলে অনেকে এটাকে ডেঙ্গু বলি, আসল নাম কিন্তু আসলে ডেঙ্গি। এবং এই যে বর্তমান পরিস্থিতি কি এবং আমাদের করণীয় কি, এটি নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এম এ জলিল চৌধুরী, অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডাক্তার এইচ এম নাজমুল হাসান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি, অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত এবং অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলেছি তাতে অনেকগুলি জরুরি তথ্য উঠে এসেছে। একটি হচ্ছে যে যদি করোনা এবং ডেঙ্গু একসঙ্গে হয়, তাহলে আমরা রোগের যে প্রাবল্য সেটিকে বিবেচনায় নিয়ে ডাক্তার সিদ্ধান্ত নেবেন যে কোনটিকে তিনি আগে অ্যাড্রেস করবেন, কোনটিকে পরে, সেইভাবে ঔষধ এবং অন্যান্য বিষয়গুলি তিনি নির্ধারণ করবেন। ডায়াগনস্টিক টেস্টের ব্যাপারে বলা হয়েছে যে মিনিমাল ডায়াগনস্টিক টেস্ট, যেটি প্রয়োজন নয় এমন কোন টেস্ট না করতে, এবং এটাও বলা হয়েছে যে কিভাবে আমরা টেস্টগুলি করব। এই বিষয়ে বলা হয়েছে যে ডেঙ্গির ক্ষেত্রে আমরা কিভাবে ভেক্টর বা মশাকে নিয়ন্ত্রণ করব, কিভাবে আমরা আমাদের বাড়িঘর এবং আশেপাশে আমরা কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেব। আমরা এটাও জেনেছি যে বাংলাদেশ কিন্তু শুধুমাত্র একটি অতিমারি বা একটি মহামারীর মধ্যে নাই, অনেকগুলি সংক্রামক ব্যাধি বাংলাদেশে আছে, এবং আমরা সক্ষমতার সাথে সেই সংক্রামক ব্যাধিগুলিকে অন্যান্য অনেক দেশের চাইতে সফলভাবে মোকাবেলা করছি। আমরা এটাও জেনেছি যে শিক্ষা এবং কন্টিনিউয়াস যে শিক্ষা কার্যক্রম সেটি অব্যাহত আছে, এবং আমাদের চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি কিন্তু শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রেখেছেন। বিশেষ করে গত 1.5-2 বছরে আমাদের সংক্রামক ব্যাধি এবং এই ধরনের অসুখগুলিকে মোকাবেলা করার ক্ষেত্রে সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, এবং এই ক্ষেত্রেও কিন্তু আমাদের চিকিৎসকরা এবং পাশাপাশি যারা সাপোর্ট প্রতিষ্ঠান আছেন, ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে নার্সিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যারা আছেন, সবাই আগের চাইতে অনেক বেশি সক্ষম হয়েছেন এই মহামারীকে মোকাবেলা করতে গিয়ে। আমরা ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত হয়েছি বলে নানাভাবে আমরা সচেতনতা তৈরি করতে পারছি, এটির বিষয়ে বলা হয়েছে। ছাদ বাগান নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, সেটি হচ্ছে যে ছাদ বাগান কিন্তু আসলে কোনো ভুল কিছু নয়, বরং ছাদ বাগান থাকলে যিনি ছাদের যত্ন করেন তিনি যেহেতু নিয়মিত ছাদে যাচ্ছেন, তাকেই বরং অনুরোধ করতে হবে সবাইকে যাতে তিনি ছাদটা একই সঙ্গে পরিষ্কার রাখেন এবং সেখানে পানি জমতে না দেন।
কেউ ছাদে না যাওয়ার চাইতে নিয়মিত কেউ ছাদে যাওয়া ভালো, তাতে করে ছাদ কিন্তু পরিষ্কার থাকে। ঠিক একইভাবে যার যার বাড়ি, যার যার আশেপাশের জায়গাটা আমরা নিজেরা যদি পরিষ্কার রাখি, পানি জমতে না দেই, আমাদের আশেপাশে যে ড্রেনগুলি আছে, নালাগুলি আছে, সেইগুলিতে যদি আমরা ময়লা এবং কোনো কিছু জমে বন্ধ হতে না দেই, তাহলে কিন্তু মশার জন্ম আমরা কমিয়ে ফেলতে পারবো। পাশাপাশি আমাদেরকে যাতে মশা না কামড়ায় সেই জন্য মশারি ব্যবহার করা, জানালাতে নেট দেওয়ার ব্যবস্থা থাকলে সেটি করা, মসকিটো রিপেলেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। যেসব জায়গাতে পানি জমতে পারে, দেখা জায়গাগুলি বাদেও অদেখা জায়গা আছে, যেমন পড়ে থাকা টায়ার, পড়ে থাকা রং কিংবা কোনো ডিব্বা বা কোনো কিছুর কৌটা। এবং আরেকটা বিষয় কিন্তু আছে, বাঙালি ডাব খেতে খুবই পছন্দ করে, ডাব খেয়ে ডাবটাকে ছোট্ট একটা ছিদ্র করে ডাবটা ফেলে রাখে, ওই ডাবের মধ্যে কিন্তু পানি জমে থাকে। এরকম অনেক জায়গা আছে যেখানে আমরা দেখতে পাই না পানি আছে, কিন্তু সেখানে পানি থাকে। এই বিষয়গুলি সচেতন হয়ে নিজেদেরকে পরিষ্কার করতে হবে। এটিকে সামাজিক কার্যক্রম হিসেবে হাতে নিতে হবে। চিকিৎসক চিকিৎসা করবেন, কিন্তু রোগ যাতে আমার না হয় এই ব্যবস্থাটা মানুষ হিসেবে আমাদের সকলেরই আলাদাভাবে চেষ্টা করতে হবে, যাতে আমি রোগে আক্রান্ত না হই। পাশাপাশি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যে একটি যোগাযোগ আছে, এটি নিয়ে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন। আমি এই সবগুলি কথা এই জন্য শেষে মনে করিয়ে দিলাম যে আমরা একটা লম্বা সময় কথা বলেছি, এবং এই আয়োজনে প্রথম আলো এবং এসকেএফ এই আয়োজনটি নিবেদন করেছে। তাদের সঙ্গে ছিল বিডি ফিজিশিয়ানস এবং বাংলাদেশের যে সংক্রামক ব্যাধি সংক্রান্ত চিকিৎসকদের সোসাইটি রয়েছে, সেই ইনফেকশাস ডিজিজেস এবং ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেস সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেস। এবং এই পুরো আয়োজনকে সায়েন্টিফিক পার্টনার হিসেবে সহায়তা দিয়েছে এজোরাল এমইউপিএস, যেটি একটি অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির ঔষধ। আমরা ডাক্তাররা অবশ্য গ্যাস্ট্রিকের ঔষধ এইভাবে বলি না, বিপণনের সময় এইভাবে বলা হয়। এটি মূলত একটি প্রয়োজনীয় ঔষধ, তারা সেটি বলেছেন। আজকের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আজকের বিশেষজ্ঞ চিকিৎসকদের। সময় অত্যন্ত মূল্যবান, তারা প্রতিদিন অত্যন্ত ব্যস্ত থাকছেন। এই ক্লান্তিকর একটি অবস্থায় দিনের শেষে তারা বিরাট একটা সময় আমাদেরকে দিয়েছেন। এই সময়টি দেবার জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা এই অনুষ্ঠানটি দেখলেন, প্রশ্ন করলেন, আপনারা যদি এই অনুষ্ঠান থেকে যে আমরা যা জানতে পেরেছি সেটি জীবনে কাজে লাগাতে পারেন, আমরা খুবই আনন্দিত বোধ করব। এবং জীবনে এটি কাজে লাগানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আজকে আপনি যেটা জানলেন সেটা আপনার চারপাশে আপনার পরিবার, আপনার বন্ধু, তাদের সঙ্গে শেয়ার করেন। এটা করলে সবচেয়ে ভালো হয়। আর যে কাজগুলি আমরা নিজে করতে পারি সেটি যেন ফেলে না রাখি, নিজের চারপাশ যেন আমরা নিজেরা পরিষ্কার রাখি। আমরা ডেঙ্গুকে মোকাবেলা করব, আমরা করোনাকে মোকাবেলা করব, আমরা আমাদের পূর্ণ সক্ষমতা অনুযায়ী বেঁচে থাকার চেষ্টা করব এবং বেঁচে থেকে একটি কন্ট্রিবিউটিং জীবন বা অবদানশীল একটি জীবন আমরা তৈরি করার চেষ্টা করব, যাতে যতদিন আমরা বেঁচে থাকি আমরা নিজের জন্য, মানুষের জন্য কাজ করতে পারি। আজকের প্রথিতযশা যে চিকিৎসকরা এখানে ছিলেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করছি যে ভবিষ্যতে আপনাদেরকে পাশে পাবো। এই সময়টা আমার জন্য খুবই আবেগে আক্রান্ত হওয়ার একটি বিষয় ছিল। বহুদিন পর আমার শিক্ষক, আমার ভাইয়ের মতো যারা, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং এই সময়টি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি ভবিষ্যতে আবার দেখা হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রথম আলো এবং এসকেএফকে আমরা ধন্যবাদ দিয়েছি একাধিকবার, এবং যারা এটি আয়োজন করেছেন বিডি ফিজিশিয়ানস। লাইভটা ক্লোজ করে দেন, প্রথম আলো প্লিজ লাইভটা ক্লোজ করে দেন। লাইভ একটু ক্লোজ করে দেন। আমরা এখনো লাইভে আছি, অসুবিধা নাই। আমরা লাইভে থাকলে দর্শকদের সাথে কথা বলতেই পারি। যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতেই পারেন। ভবিষ্যতের কোন একটি অনুষ্ঠানে আমরা এই ধরনের প্রশ্নগুলির উত্তর দিয়ে দিতে পারবো। তবে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আর কিছু কিছু জায়গাতে টেকনিক্যাল কারণে আমাদেরকে একটু কথা বলতে হয়েছে, যাতে আমরা অতিথিদেরকে সংযোগ স্থাপন করতে পারি। আমরা কেউ একসাথে বসে নাই। না, আমরা আসলে 45 আমরা অনেকক্ষণ ধরেই, এবং বেসিক্যালি আপনার স্পেশাল থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, কারণ আপনি পুরোটা জিনিস এতক্ষণ ধরে স্মুথলি রান করা গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিটের জায়গা আপনার। আর অনেক ক্ষেত্রে প্রযুক্তির সমস্যার কারণে আমাদেরকে বেশি কথা বলতে হয়েছে। আর ডক্টর আরাফাত কথা বলছিলেন, আমরা আমাদের পুরনো স্মৃতিও কিছুটা স্মৃতিচারণ করেছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, কথা বলে এটা আমরা তো ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছি। তো স্যার নিউ ইয়ার সেলিব্রেশন করলো যখন আমাদের স্পষ্ট প্রায় স্যার পুরো প্রোগ্রাম একা করলো, প্রথম আসলো, তো তখন থেকে তুষার গুছিয়ে দেয় নেই, মানে তার বিরাট একটা স্কিল, তার ট্যালেন্ট আছে।
তাই না তুষার? আসলে আমাদের গেলাই না